পুনের একটি আনন্দদায়ক মনোরম ও প্রশান্ত রবিবারের সকাল। কোথরুডের মতো জনাকীর্ণ অথচ একটি সাংস্কৃতিক নীরবতা ধরে রাখা এলাকার সুখকর্তা সোসাইটির ৩ তলার সেই একটি সুন্দর ফ্ল্যাট। সকাল 8:30 বেজেছিল। বারান্দার টবের তুলসী সকালের কুচি রোদে স্নান করে উঠেছিল। সোসাইটির নিচে পেপারওয়ালার সাইকেলের বেল এবং দুধওয়ালার ডাক রবিবারে অলসতাকে ধীরে ধীরে জাগিয়ে তুলছিল। রান্নাঘর থেকে ফোড়ন দেওয়া কান্দে পোহা বা চিড়ের পোলাওয়ের সুস্বাদু গন্ধ এবং তাতে মিশে যাওয়া আদা চায়ের সুবাস সারা ঘরময় ছড়িয়ে পড়েছিল। ৩৮ বছর বয়সী অঞ্জলি নিজের সংসারের এই সুগন্ধি পরিবেশে অত্যন্ত মগ্ন ছিল। গ্যাসে পোহায়ের ওপর ধনেপাতা ছড়ানোর সময় তার মুখে একটি অদ্ভুত প্রশান্তি ছিল। অঞ্জলি মানে একটি অত্যন্ত সমজদার, ঘর এবং বাইরের দুনিয়া অনায়াসে সামলানো, স্বাবলম্বী চিন্তাভাবনার কিন্তু পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করা নারী। সে একটি বেসরকারি সংস্থায় HR ম্যানেজার হিসাবে কাজ করত এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার তার অভ্যাস ছিল। শোবার ঘর থেকে 14 বছরের আরিয়ান এবং 10 বছরের সাইর স্বভাবসুলভ রবিবারের হট্টগোল শোনা যাচ্ছিল। মা, আমার রিমোট কোথায়? অথবা মা, দাদা আমার খাতা লুকিয়ে রেখেছে। তাদের এই প্রতিদিনের অভিযোগ অঞ্জলির এখন সয়ে গিয়েছিল। অঞ্জলি ও সমীরের বিয়ের 15 বছর হয়েছিল। সমীর বয়স 42 বছর, শহরের একটি বড় কর্পোরেট সংস্থায় উচ্চ পদে কর্মরত ছিল। দেখতে রাজকীয়, কথাবার্তায় অত্যন্ত চতুর এবং ওপর দেখতে পরিবারের অত্যন্ত যত্ন নেওয়া এমন এক পারফেক্ট ফ্যামিলি ম্যান। তাদের সংসারের প্রথম 10 বছর যেন কোনো এক সুন্দর স্বপ্নের মতোই কেটেছিল। প্রতি রবিবারে বাচ্চাদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, সন্ধ্যায় বালগন্ধর্বে কোনো নাটক দেখা অথবা মুঠা নদীর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এমনিই গল্প করা, সব কেমন একেবারে মসৃণ, মধুর এবং স্বচ্ছ ছিল। কিন্তু গত কিছু বছর ধরে এই মধুর সংসারের চিত্রে কোথাও যেন একটি অদৃশ্য ফাটল ধরতে শুরু করেছিল। কখনো কখনো নিজের সবচেয়ে কাছের মানুষের মুখের পেছনে এমন একটি মুখোশ লুকিয়ে থাকে যা সময় এলে সম্পূর্ণ জীবন ধ্বংস করে দেয়। আপনার মতে বিশ্বাস একবার ভেঙে গেলে কি সম্পর্ক আবার আগের মতো হতে পারে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান এবং যদি আপনার এই রকমই আবেগপূর্ণ, হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই গল্প নিজের কাছের লোকেদের কাছে অবশ্যই শেয়ার করুন। ওগো, আপনার কি চলছে? আজ তো অন্তত রবিবার, ঘরে থাকুন না। বাচ্চারা সকাল থেকে জিজ্ঞাসা করছে যে বাবা আমাদের বাইরে নিয়ে যাবেন কি। অঞ্জলি গ্যাস বন্ধ করে ডাইনিং টেবিলের ওপর পোহায়ের গরম প্লেট এবং ধোঁয়া ওঠা চা রাখার সময় জিজ্ঞাসা করল। শোবার ঘর থেকে সোমের ইস্ত্রি করা কড়কড়ে শার্ট গায়ে গলিয়ে এবং তাড়াহুড়ো করে টাই বাঁধতে বাঁধতে বাইরে এলো। তার মুখে স্বভাবসুলভ সেই ব্যবসায়িক হাসি ছিল। আরে অঞ্জু, তুমি তো জানোই অফিসের কাজ কতটা বেড়ে গেছে এবং এই সব বাচ্চাদের জন্যই তো করছি না আমি। সমীর চায়ের চুমুক দিয়ে অত্যন্ত নরম গলায় উত্তর দিল। অঞ্জনি একটি দীর্ঘশ্বাস নিল। কিন্তু ওগো, প্রতি রবিবারে এমন কি থাকে আপনার? 2-3 ঘন্টা আপনি নিশ্চয়ই যানই বা কোথায়? সমীর নিজের ল্যাপটপের ব্যাগ গুছিয়ে নিল এবং তা থেকে একটি খাকি রঙের ফাইল বাইরে বের করল। সেই ফাইল সে অঞ্জলির সামনে খুলে রাখল। এই দেখো অঞ্জলি, আমি তোমাকে বলেছিলাম না যে আমরা ওয়াকড়ায় যে মাতোশ্রী অ্যাপার্টমেন্ট আছে সেখানে বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটি বড় ফ্ল্যাট বুক করেছি। সেই প্রজেক্টের কাজ এখন শেষ পর্যায়ে এসেছে। বিল্ডারকে প্রতি রবিবারে সাইটে গিয়ে দেখা করতে হয়, টাকার লেনদেন দেখতে হয়। এই দেখো, সমীর ফাইল থেকে 2টি কাগজ বাইরে বের করল। এই দেখো, মাতোশ্রী অ্যাপার্টমেন্টের নামে আসা বিল্ডারের পেমেন্ট রিসিট এবং এই দেখো পরের কিস্তির ডিমান্ড নোটিশ। 2টি ডকুমেন্টসই একেবারে ক্লিয়ার আছে। এটি সম্পূর্ণ লিগ্যাল কাজ অঞ্জু। এই বিনিয়োগের কারণে কাল আমাদের বাচ্চাদের জীবন সুরক্ষিত হতে চলেছে। সমীর এত আত্মবিশ্বাস এবং প্রমাণসহ সেই কাগজ দেখালো যে অঞ্জলি কিছু বলতে পারল না। মাতোশ্রী অ্যাপার্টমেন্ট এই নামটি সেই 2টি কাগজপত্রের মধ্যে স্পষ্টভাবে ছাপা ছিল। সে সেই রসিদ এবং নোটিশ দেখল এবং স্বামীর সেই প্রচেষ্টার জন্য তার ক্ষণিকের জন্য গর্বই বোধ হলো। সে অত্যন্ত বিশ্বাসী স্ত্রী ছিল। সমীর যা কিছু বলছিল তার ওপর তার চোখ বন্ধ করে বিশ্বাস ছিল। কিন্তু একটি নারীর অন্তর্দৃষ্টি কখনো সম্পূর্ণভাবে ঘুমিয়ে থাকে না।
কাগজপত্রের ওপর বিশ্বাস রেখেও অঞ্জলির মনে সন্দেহের অত্যন্ত সূক্ষ্ম টিকটিকি ডেকে উঠেছিল। কারণ কেবল রবিবারের এই কাজের সাক্ষাৎ এই একটি পরিবর্তনই সমীরের মধ্যে ছিল না। গত কিছু মাস ধরে সমীরের আচরণ খুব সন্দেহজনক হয়ে উঠেছিল। যে সমীর আগে অফিস থেকে এলে নিজের মোবাইল সোফায় বা ডাইনিং টেবিলে যেখানে সেখানে বেপরোয়াভাবে ফেলে দিত, সেই সমীরই এখন নিজের মোবাইল নিজের প্রাণের মতো যত্ন করে রাখতে শুরু করেছিল। ফোনে হঠাৎ নতুন এবং কঠিন পাসওয়ার্ড লেগে গিয়েছিল। অঞ্জলি কখনো ভুল করে হাতে ফোন নিলেই সে একদম চমকে উঠে ফোন তার হাত থেকে কেড়ে নিত। গভীর রাতে ফোনে আসা সাইলেন্ট নোটিফিকেশন এবং সব সময় ফোন ফেস ডাউন অর্থাৎ স্ক্রিন নিচের দিকে রাখার তার নতুন অভ্যেস, এই সব কিছু অঞ্জলির তীক্ষ্ণ নজর থেকে এড়াচ্ছিল না। কখনো কখনো সে বাথরুমে যাওয়ার সময়ও ফোন নিয়ে যেত। ওগো, বাথরুমে কি ফোন নিয়ে যাচ্ছেন এমন জিজ্ঞাসা করলে, আরে একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মেল প্রত্যাশিত আছে, এমন এড়িয়ে যাওয়ার মতো উত্তর দিতে শুরু করেছিল। অঞ্জলি নিজেকে বোঝাতো যে সমীর এত বড় পদে আছে, কর্পোরেট প্রেশার হবে, আমরা বেশিই চিন্তা করছি, কিন্তু তবুও সেই অস্বস্তির কাঁটা তার হৃদয়ে কোথাও না কোথাও বিঁধছিলই। আজকের রবিবারও তেমনই ছিল। সমীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর পারফিউম ছড়ালো। সাধারণের চেয়ে সে আজ একটু বেশিই তৈরি হয়েছিল। আচ্ছা অঞ্জু, আমি বেরোচ্ছি, আমার ওখানে পৌঁছতে ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, বিল্ডার অপেক্ষা করছে হবে। আমি দুপুরে 1-1:30 নাগাদ ফিরে আসব। বাচ্চাদের বলো আমি এলে আমরা খেতে বাইরে যাব। এমন বলতে বলতে সমীর তাড়াহুড়োতে নিজের গাড়ির চাবি তুলে নিল। সে পায়ে জুতো গলিয়ে নিল এবং দরজা খুলে সে তরতর করে বাইরে বেরিয়ে গেল। অঞ্জলি দরজা বন্ধ করে দিল। সে একটি দীর্ঘশ্বাস ছাড়ল এবং সে রান্নাঘরের বাকি কাজ গোছানোর জন্য ঘুরল। সে ডাইনিং টেবিলের ওপর থেকে সমীরের খালি চায়ের কাপটি তুলল এবং হঠাৎ তার নজর সেখানেই টেবিলের একটি কোণায় গেল। সেখানে একটি ম্যাগাজিনের পাশে সমীরের সেই মহামূল্যবান স্মার্টফোন ফেস ডাউন অবস্থায় নিশ্চল পড়েছিল। তাড়াহুড়োয় গড়বড়িতে যে ফোনটিকে সে প্রাণের চেয়েও বেশি আগলাচ্ছিল, সেই ফোনটি আজ সমীর ঘরে ভুলে রেখে চলে গিয়েছিল। অঞ্জলির বুকের একটা টিপ মিস হয়ে গেল। তার পা নিজে থেকেই সেই ফোনের দিকে ঘুরে গেল। সম্পূর্ণ ঘরে একটি অদ্ভুত এবং ভয়াবহ নীরবতা ছড়িয়ে পড়েছিল। অঞ্জলি এক দৃষ্টিতে সেই ফোনের দিকে তাকালো। সে সেই ফোন খুলে দেখতে চায়নি। 15 বছরের বৈবাহিক জীবনে সে কখনোই সমীরের ফোন চেক করেনি, তার মানিব্যাগে উকি দেয়নি। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিশ্বাসের একটি আবছা লক্ষণ রেখা থাকে এবং অঞ্জলি সেই রেখা কখনোই পার করেনি। সে নিজেকেই বলল, না, হয়তো তাড়াহুড়োতে ভুলে গেছে, সে আসবেই ফিরে নিতে। সে ঘুরবে, ঠিক তখনই টেবিলে পড়ে থাকা সেই ফোন হঠাৎ ভাইব্রেট হতে শুরু করল। সেই কাঠের টেবিলের ওপর ফোনের ভাইব্রেশনের আওয়াজ সম্পূর্ণ ঘরে প্রতিধ্বনিত হলো। অঞ্জলির পা জায়গাতেই থমকে গেল। সে পেছনে ঘুরে দেখল স্ক্রিন জ্বলে উঠেছে, কেউ কল করছিল। অঞ্জলি একটু কাছে গিয়ে স্ক্রিনে দেখল, স্ক্রিনে কারো পুরো নাম ছিল না, শুধু একটি ইংরেজি অক্ষর জলজল করছিল, আর। অঞ্জলির কপালে ভাঁজ পড়ল। আর এটি কেমন নাম? অফিসের কোনো কলিগ হলে তার পুরো নাম বা পদবি সেভ থাকত, কোনো আত্মীয় হলেও নাম থাকত, তাহলে এটি শুধু একটি অক্ষর কেন? ফোন ক্রমাগত বেজে যাচ্ছিল, থামছিলই না। যেন ওপারের ব্যক্তির সমীর ফোন তুলুক এর অত্যন্ত তাড়াহুড়ো ছিল। অঞ্জলির ভেতরের এক নারী বিদ্রোহ ঘোষণা করল। তার হাত নিজে থেকেই এগিয়ে গেল। সে সেই কাঁপতে থাকা ফোন হাতে নিল। তার হাত হালকা কাঁপছিল। ফোন কেটে যাওয়ার ঠিক শেষ সেকেন্ডে অঞ্জলির সবুজ বাটন সোয়াইপ করল এবং ফোন কানে লাগালো। সে হ্যালো বলল না, তার গলা থেকে শব্দই বেরোচ্ছিল না, সে শুধু শান্ত রইল। ওপার থেকে এক নারীর অত্যন্ত মধুর, অধিকার সূচক এবং তাড়াহুড়োর আওয়াজ এলো। ওগো, কত সময় লাগবে? আমি পার্কিংয়ে অপেক্ষা করছি তোমার, নাস্তা ঠান্ডা হচ্ছে আমাদের, তাড়াতাড়ি এসো না। অঞ্জলির পায়ের তলার মাটি সরে গেল না, তা যেন দুভাগে ভাগ হয়ে গেল এবং সে সেই গভীর গিরিখাদে পড়ে যেতে থাকল। শ্বাস হঠাৎ বুকে আটকে গেল। কানে একটি তীক্ষ্ণ শীষ বাজার মতো আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। সেই আওয়াজের, সেই ওগো এবং আমাদের নাস্তা, এই শব্দগুলোর মধ্যকার ঘনিষ্ঠতা এতটাই ভয়ানক ছিল যে অঞ্জলির গায়ে কাঁটা দিয়ে উঠল। সে কিছুই বলল না, তার দাঁত কপাটি লেগে গিয়েছিল। ওপার থেকে আবার আওয়াজ এলো, হ্যালো সমীর, শুনতে পাচ্ছ কি? অঞ্জলি কিছুই না বলে লাল বাটন টিপল এবং কল কেটে দিল। কল কাটার পর ফোনের স্ক্রিন বন্ধ হওয়ার আগে সে সেখানে একটি মেসেজের নোটিফিকেশন দেখতে পেল। সেই নোটিফিকেশন পড়ে অঞ্জলির মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল, পার্কিংয়ে আমার গাড়ি বের করেছি, আসার সময় ওয়াকারের মাতোশ্রী অ্যাপার্টমেন্টে তাড়াতাড়ি এসো। মাতোশ্রী অ্যাপার্টমেন্ট, ওয়াকার, এই 3 শব্দ অঞ্জলির মাথায় কোনো হাতুড়ির মতো আঘাত করতে লাগল। মাতোশ্রী অ্যাপার্টমেন্ট, এটি সেই নামই ছিল যার রশিদ সমীর তাকে প্রতি রবিবারে দেখাত। এটি সেই ঘরই ছিল যার নামের আড়ালে সে গত 10 বছর অঞ্জলিকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল। এটি আমাদের বাচ্চাদের জন্যই অঞ্জু, আমাদের ভবিষ্যতের জন্য আছে, এমন সে কায়েম বলত।
অঞ্জলির হঠাৎ অতীতকালের এক একটি ঘটনা চোখের সামনে পরিষ্কার দেখতে মনে হতে লাগল। তার মনে পড়ল সেই দিন যখন সই পেটে ছিল এবং সমীর প্রথমবার মাতশ্রী অ্যাপার্টমেন্টের ব্রোশিয়ার এনেছিল। সেই একটি স্বপ্নের জন্য অঞ্জলি নিজেকে কতটা মেরে কষ্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিল। নিজের জন্য কোনো নতুন শাড়ি নেওয়ার সময়ও সে 10 বার চিন্তা করত, না, পরের মাসে বিল্ডারকে কিস্তি দিতে হবে। এমন নিজেকে বুঝিয়ে সে কত উৎসব পুরনো কাপড়ে কাটিয়েছিল। বাচ্চাদের স্কুলের ফি, ঘরের খরচ, সবকিছুর সামঞ্জস্য মেলাতে গিয়ে তার দম ফুরিয়ে যেত। কিন্তু আমাদের একটি বড় ঘর হচ্ছে, এই একটি আশায় সে হাসতে হাসতে সব সহ্য করছিল। আর আজ সে জানতে পারছিল যে সেই মাতশ্রী অ্যাপার্টমেন্ট তার এবং তার বাচ্চাদের কখনোই ছিল না, তা শুধু একটি মিথ্যে ঢাল ছিল। সেই ঘর, সেই বিনিয়োগ, সেই টাকা, সবকিছু সেই আরের জন্য ছিল। সেই রাধিকা কি রেশমা, যে কেউ হোক, তার জন্য ছিল। 15 বছরের সংসার, 10 বছরের বিশ্বাস, প্রতি রবিবারে আনা খাবারের প্যাকেট, ওপর দেখানো সেই যত্ন, সবকিছু একটি ভয়ঙ্কর মিথ্যে ছিল। একটি এমন কাঁচের মহল যা সমীর অতি চতুরতার সাথে গড়ে তুলেছিল, এবং আজ তা এক ক্ষণিকে এক নারীর আওয়াজে ধ্বংস হয়ে গিয়েছিল। এমন সময় যে কোনো সাধারণ নারী কাঁদত, সে চিৎকার করত, ঘরের বাসনকোসন আছাড়াত, বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদত। কিন্তু অঞ্জলির চোখ থেকে জলের একটি ফোঁটাও এলো না। যখন দুঃখ ছোট হয় তখন মানুষ কাঁদে, কিন্তু যখন মানুষের সম্পূর্ণ অস্তিত্বই মিথ্যে প্রমাণিত হয় তখন অশ্রু শুকিয়ে যায় এবং রক্ত জল হয়ে যায়। অঞ্জলি সম্পূর্ণভাবে অসাড় হয়ে গিয়েছিল, তার শরীরের অনুভূতি যেন জমে গিয়েছিল। সে অত্যন্ত যান্ত্রিকভাবে সেই ফোন আবার ঠিক সেই জায়গায়, সেই অ্যাঙ্গেলে, সেই পুরনো ম্যাগাজিনের পাশে ফেস ডাউন করে রেখে দিল। কোথাও 1 মিলিমিটারেরও তফাৎ সে রাখল না। সে ধীরে ধীরে ঘুরল এবং ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে বসল। তার নজর শূন্যে হারিয়ে গিয়েছিল। ঘরের দেয়ালগুলো তাকে হঠাৎ গ্রাস করতে আসার মতো মনে হতে লাগল। সমীরের আজ পর্যন্ত বলা মিথ্যে শব্দগুলো তার কানে বাজতে লাগল। আমি বিল্ডারের সাথে দেখা করতে যাচ্ছি, অফিসের কাজের চাপ আছে, তুমি চিন্তা করো না, আমি আছি না। এই সব শব্দ এখন কোনো বিষাক্ত সাপের মতো ফোঁস করছিল। 15 বছরের সংসারের ভেঙে পড়া এই কাঠামো সে খোলা চোখে দেখছিল। তার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় তার ভেতরের এক মায়ের, এক স্বাভিমানী নারীর আকার নিতে শুরু হলো। তার এখন কেঁদে চলত না, তাকে এখন লড়াই করতে হতো। হঠাৎ দরজার বাইরে লিফট থামার আওয়াজ পাওয়া গেল। তাড়াহুড়োতে পা দরজার দিকে আসার শব্দ শোনা গেল। তালায় চাবি ঘুরল এবং দরজা খুলে গেল। সমীর হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল। তার মুখে ঘাম জমেছিল এবং চোখে একটি ভয়ঙ্কর ভয় ছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আসার মতো দেখাচ্ছিল। অঞ্জু, আমার ফোন! সে হাঁপাতে হাঁপাতে চিৎকার করল। অঞ্জলি জায়গা থেকে উঠল। সে অত্যন্ত শান্তভাবে গ্যাসের ওটার দিকে গেল এবং সেখানে পড়ে থাকা কাপড়ের ন্যাপকিন নিয়ে ওটা মুছতে লাগল। সে পেছনে না ঘুরেই অত্যন্ত ঠান্ডা, নির্বিকার এবং স্থির আওয়াজে উত্তর দিল, ওখানেই আছে ডাইনিং টেবিলে, আপনি একটু আগে ভুলে চলে গিয়েছিলেন। সমীর ঝাঁপিয়ে পড়ে সেই ফোনটি তুলল। সে স্ক্রিন আনলক করল এবং সবার আগে কল লগ দেখল। তার হাত কাঁপছিল। অঞ্জলি ওটা মুছতে মুছতে আর চোখে তাকে দেখছিল। তার সেই ভয় পাওয়া অবস্থা, ফোন দেখার সময় তার মুখ থেকে উড়ে যাওয়া রং, অঞ্জলি এখন একটি খোলা বইয়ের মতো পড়তে পারছিল। সমীর একটি দীর্ঘশ্বাস ছাড়ল এবং ফোন পকেটে পুরে সে অঞ্জলির দিকে তাকাল। কার ফোন এসেছিল অঞ্জু একটু আগে? সে অত্যন্ত সাধাসিধেভাবে জিজ্ঞাসা করল। তার গলা ভেতর থেকে কাঁপছিল, কিন্তু সে তা লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। অঞ্জলি ন্যাপকিন সরিয়ে রাখল। সে ঘুরল এবং সে সরাসরি সমীরের চোখে তাকাল। তার চোখে কোনো প্রকার সন্দেহ ছিল না, না কোনো রাগ, শুধু একটি ভয়ানক নীরবতা ছিল। জানি না, আমি এদিকে ওটা সাফ করছিলাম। বেজেছিল হয়তো, কিন্তু আমার লক্ষ্য যায়নি। আপনি সাইলেন্ট রেখেছিলেন কি? সে অগদি সহজভাবে বলল। তার গলায় নাটকের লেশমাত্র ছিল না। সমীরের ধরে প্রাণ এলো। তার কাঁধের উপর থেকে বোঝা নেমে যাওয়ার মতো সে রিল্যাক্সড হল। সে একটি মিথ্যে হাসির চেষ্টা করল। হ্যাঁ, সম্ভবত সাইলেন্টেই ছিল। ভালো হলো, আমার লক্ষ্য গেল। পার্কিংয়ে থাকার সময়। ঠিক আছে, আমি বেরোচ্ছি, দেরি হয়ে গেছে, বিল্ডার অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সাবধানে যান, অঞ্জলি শান্তভাবে বলল। দরজা খুলল এবং সে বাইরে বেরিয়ে গেল। দরজায় ক্লিক এমন আওয়াজ হলো এবং তা বন্ধ হয়ে গেল। সেই বন্ধ দরজার দিকে অঞ্জলি কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল। একটু আগে সমীরের সামনে অত্যন্ত শান্ত এবং নির্বিকার মনে হওয়া অঞ্জলি এখন ভেতর থেকে পুরোপুরি ভেঙে চূর্ণ হয়ে গিয়েছিল। পায়ের তলা মাটি সরে যাওয়া মানে কি তা সে আজ প্রত্যক্ষ অনুভব করেছিল। তার হাত পা এখনও ঠান্ডা পড়েছিল। সে ধীরে ধীরে হেঁটে শোবার ঘরে গেল। সেখানে আরিয়ান এবং সই গভীর ঘুমেছিল। সইয়ের মুখের সেই নিষ্পাপ ভাব দেখে অঞ্জলির বুকে একটি ভয়ঙ্কর বড় মোচড় দিয়ে উঠল।
এই দুই নিষ্পাপ জীব কি জানে যে বাবার উপর তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে সেই বাবা তাদের ভবিষ্যতের নামে একটি ভয়ঙ্কর মিথ্যাচারের মহল গড়ছে? অঞ্জলি তাদের পাশে বসল। সে সইয়ের মাথায় হাত বুলাল এবং হঠাৎ তার ভেতরের এক মা জেগে উঠল। একটু আগে ডাইনিং টেবিলে বসে বসে সে যে সিদ্ধান্ত নিয়েছিল তা এখন আরও পাকা হয়ে গেল। এখন বিষয় শুধু তার ভাঙা সংসারের বা তার আঘাতপ্রাপ্ত ভাবনার রইল না, বরং তা তার বাচ্চাদের অধিকারের, তাদের ভবিষ্যতের এবং তাদের মুখ থেকে কেড়ে নিয়ে অন্য নারীর পায়ে ঢালা টাকা ছিল। অঞ্জলি চোখ বন্ধ করল এবং একটি বড় শ্বাস নিল। তার এখন দুর্বল হয়ে চলত না। সে নিজের ফোন হাতে নিল এবং তার সবচেয়ে কাছের বান্ধবী স্মিতা তাকে কল করল। হ্যালো অঞ্জু, বল রে, রবিবারে সকাল সকাল কিভাবে মনে করলি? স্মিতার স্বভাবসুলভ উৎসাহী আওয়াজ এলো। স্মিতা, আমার সংসার শেষ হয়ে গেছে রে। অঞ্জলির গলা প্রথমবারের মতো সামান্য কাঁপছিল। কি বলছিস তুই অঞ্জু? কি হয়েছে? স্মিতার গলার উৎসাহ 1 সেকেন্ডে গায়েব হয়ে গেল। অঞ্জলি ঘটে যাওয়া সব ঘটনা স্মিতাকে যেমনকার তেমন বলল। সমীরের ভুলে যাওয়া ফোন, স্ক্রিনের ওপর সেই আর অক্ষর, সেই নারীর সেই অধিকারসূচক আওয়াজ এবং মাতশ্রী অ্যাপার্টমেন্টের মিথ্যে বিনিয়োগের উন্মোচিত হওয়া ভয়ানক সত্য, এই সব কিছু শুনে স্মিতা ওপারে কিছুক্ষণ সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইল। অঞ্জলি, এটি ভয়ানক, কিন্তু তুই আমার একটি কথা ভালো করে শোন। স্মিতার আওয়াজ এখন অত্যন্ত গম্ভীর এবং সতর্ক ছিল। তুই সমীরকে এখন এই মুহূর্তে কিছুই জিজ্ঞাসা করবি না, একটি শব্দও না। কেন? আমি কেন চুপ থাকব? সে গত 10 বছর আমাকে ঠকিয়েছে, আমার বাচ্চাদের টাকা সে ওখানে ওড়াচ্ছে এবং আমি চুপ থাকব? অঞ্জলির গলায় এখন ক্ষোভ দেখা দিচ্ছিল। অঞ্জলি, প্র্যাকটিক্যাল চিন্তা কর। তুই এখন তাকে জবাবদিহি চাইলে সে কি করবে? সে পায়ে পড়বে, কাঁদবে, মিথ্যা কারণ দেখাবে এবং পরে অত্যন্ত চতুরতার সাথে সমস্ত প্রমাণ নষ্ট করে দেবে। মাতশ্রী অ্যাপার্টমেন্টের সমস্ত টাকা সে অন্য কারণ নামে সরিয়ে দেবে। সে কর্পোরেটের মানুষ, সে তোর চেয়ে বেশি চতুর, এটি ভুলে যাস না। যদি তুই সত্যিই ন্যায় চাস তবে তোকে তাকে অসতর্ক রাখতে হবে। তুই ঘরে এমন আচরণ কর যেন কিছুই ঘটেনি এবং সবচেয়ে আগে কালকের কালই একজন ভালো উকিলের সাথে দেখা কর। আমি তোকে পুনের সবচেয়ে নামকরা ফ্যামিলি লয়ের অ্যাডভোকেট দেশপাণ্ডের নাম্বার দিচ্ছি। স্মিতার কথা অঞ্জলির মাথায় একদম আলোর মতো পরিষ্কার করে দিল। স্মিতা শতভাগ ঠিক ছিল। শত্রুকে হারাতে হলে তাকে সে জিতছে এমন আভাস তৈরি করে দেওয়া সবচেয়ে জরুরি হয়। অঞ্জলি নিজেকে সামলাল, চোখের কোণ মুছল। এখন সে গৃহবধূ রইল না, বরং নিজের অস্তিত্বের জন্য এবং বাচ্চাদের ভবিষ্যতের জন্য রণাঙ্গনে নেমে পড়া এক যোদ্ধা বনে গিয়েছিল। পরের দিন সোমবারে সমীর যথারীতি অফিসে গেল। সে ঘর থেকে বেরোতেই অঞ্জলি তড়িঘড়ি নিজের কাজ ছাড়ল এবং সে সরাসরি শিবাজীনগরে অ্যাডভোকেট দেশপাণ্ডের অফিসে পৌঁছাল। দেশপাণ্ডের অফিস মানে আইনের বই এবং পুরনো ফাইলের একটি বড় স্তূপই ছিল। সেখানে একটি অন্যরকম গম্ভীর নীরবতা ছিল। অ্যাডভোকেট দেশপাণ্ডে 50 পার করা অত্যন্ত তীক্ষ্ণ নজরের এবং প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার উকিল ছিলেন। অঞ্জলি তাদের সামনে বসল এবং সে অত্যন্ত শান্তভাবে একটিও অশ্রুর ফোঁটা না ফেলে সমস্ত হাকিকত বলল। সমীর কিভাবে প্রতি রবিবারে বাইরে যায়, মাতশ্রী অ্যাপার্টমেন্টের রসিদ কিভাবে দেখায় এবং কালকের সেই ফোন, সব কিছু। দেশপাণ্ডে সবকিছু অত্যন্ত শান্তভাবে শুনে নিলেন। সে নিজের চশমা খুলল এবং সে অঞ্জলির দিকে তাকিয়ে বলল, অঞ্জলিবাই, আপনি আজ এখানে এসেছেন, এটি আপনার সবচেয়ে বুদ্ধিমত্তার সিদ্ধান্ত। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, কোর্ট ভাবনায় চলে না, কোর্টের প্রয়োজন হয় প্রমাণ। আপনার মনে হচ্ছে যে আপনার স্বামী আপনাকে ঠকাচ্ছে, কিন্তু আইনের ভাষায় আপনার কাছে আজ শূন্য প্রমাণ আছে। কিন্তু স্যার, আমি নিজে সেই ফোন শুনেছি, সেই মাতশ্রী অ্যাপার্টমেন্টের ডিমান্ড নোটিস অ্যান্ড ট্যাক্সের রসিদ সে আমাকে প্রতি মাসে দেখায়। ওগুলো প্রমাণ নয় কি? অঞ্জলি একটু অস্বস্তির সাথে জিজ্ঞাসা করল। না, কাল আপনি কোর্টে দাঁড়ালে আপনার স্বামী অত্যন্ত সাধাসিধেভাবে বলবে যে মাতশ্রী অ্যাপার্টমেন্টে সে সত্যিই বিনিয়োগ করছে এবং সেই নারী শুধু একজন ক্লায়েন্ট বা রিয়েল এস্টেট ব্রোকার। আপনি কি প্রমাণ করবেন? এবং ধরুন আপনি তাকে জবাবদিহি চাইলেন, তবে সে সতর্ক হয়ে যাবে। যে টাকা সে আপনার ঘর থেকে, আপনার সঞ্চয় থেকে ওখানে বিনিয়োগ করেছে তা এক রাতে অন্য কোথাও সরিয়ে দেবে। ফ্যামিলি কোর্টে ব্যভিচারের চেয়ে আর্থিক প্রতারণা প্রমাণ করা বেশি কার্যকর প্রমাণিত হয়। আমাদের আগে এটি খুঁজতে হবে যে সেই মাতশ্রী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের রেজিস্ট্রি কার নামে আছে, ওদিকে যাওয়া টাকা সমীরের অ্যাকাউন্ট থেকে কিভাবে এবং কোন পথে যাচ্ছে। অঞ্জলি স্তব্ধ হয়ে শুনছিল। আইনের জটিলতা সে নতুন করে বুঝছিল। তাহলে এখন আমি কি করব স্যার? সে জিজ্ঞাসা করল। আপনি এখন দেখায় তেমন থাকে না এমন আচরণের নাটক করবেন। সমীরকে বিন্দুমাত্র সন্দেহ হতে দেবেন না যে আপনি কিছু জানেন, এবং প্রমাণের জন্য আমি আপনাকে একজন মানুষের নাম্বার দিচ্ছি, গজানন যোশী। ইনি পুনের একজন অতি চতুর প্রাইভেট ডিটেকটিভ।
সে পুলিশের মতো কাজ করে, কিন্তু আইনের গণ্ডির মধ্যে থেকে সে আপনাকে সমীরের প্রতিটি পদক্ষেপের প্রমাণ এনে দেবে। ফটো, লোকেশন এবং সম্ভব হলে সেই মাতোশ্রী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের পেপারও। একবার যদি শক্ত প্রমাণ হাতে এসে যায়, তবে তারপর আমরা চাল চালব। অঞ্জলি দেশপাণ্ডের ধন্যবাদ জানালো এবং সে সেখান থেকে সরাসরি যোশীবাবুর সাথে দেখা করতে গেল। যোশীবাবু দেখতে অত্যন্ত সাধারণ শার্ট প্যান্ট পরা এবং ভিড়ে সহজে হারিয়ে যাওয়া একজন মধ্যবিত্ত গৃহস্থ ছিলেন, কিন্তু তার নজর কোনো ঈগলের মতো তীক্ষ্ণ ছিল। একটি ছোট ক্যাফেতে তাদের দেখা হলো। অঞ্জলি তাদের সমীরের গাড়ির নাম্বার, তার অফিসের ঠিকানা, ওয়াকারের মাতোশ্রী অ্যাপার্টমেন্টের নাম এবং প্রতি রবিবার সকালে তার বাইরে বেরোনোর সময়সূচি লিখে দিল। ম্যাডাম, পরের 2 সপ্তাহ আপনি শুধু শান্ত থাকবেন। রবিবারে সে ঘর থেকে বেরোলেই তার ছায়া হয়ে আমি তার পেছনে থাকব। আপনাকে তার এমন প্রমাণ এনে দেব যে তার পালানোর জায়গা থাকবে না। শুধু একটিই শর্ত, ঘরে স্বামীকে মুখ দেখে বিন্দুমাত্র কিছু পড়তে দেবেন না। যোশীবাবু অত্যন্ত প্রফেশনাল টোনে বলল। অঞ্জলি তাকে সম্মতি দিল এবং সে ঘরে ফিরল। সন্ধ্যায় সমীর অফিস থেকে ঘরে এলো, তখন অঞ্জলি যথারীতি হাসি মুখে দরজা খুলল, তার হাত থেকে ল্যাপটপের ব্যাগ নিল, তাকে গরম চা এবং পেঁয়াজি করে দিল। সমীর অত্যন্ত নিশ্চিন্ত ছিল। তার মনে হচ্ছিল যে তার 15 বছরের মিথ্যাচারের কেল্লা অত্যন্ত মজবুত আছে। সে টিভি দেখতে দেখতে আরামে চায়ের চুমুক দিচ্ছিল, কিন্তু সে কোথায় জানত যে তার সামনে বসা, হেসে কথা বলা তার বউ এখন সেই পুরনো অঞ্জু রইল না। তার ভেতরে এক ভয়ঙ্কর নীরবতা জন্ম নিয়েছিল। এটি সেই নীরবতা ছিল যা কোনো মহাভাবনাপূর্ণ ঝড়ের আগে থাকে। অঞ্জলি বাইরে থেকে একজন আদর্শ এবং সংস্কারী স্ত্রীর ভূমিকা পালন করছিল, কিন্তু ভেতর থেকে সে প্রতিটি সেকেন্ডে নিজেকে ইস্পাতের মতো শক্ত বানাচ্ছিল। তার চোখের সামনে শুধু তার 2 সন্তান এবং তাদের ছিনিয়ে নেওয়া ভবিষ্যৎ দেখা যাচ্ছিল। সমীরের মনে হচ্ছিল যে সে খেলা জিতছে, কিন্তু অঞ্জলি তো নতুন দাবার ছক পাততে সবে শুরু করেছিল এবং এই খেলায় সমীরের উজির কখন মারা যাবে এর সময় শুধু এবং শুধু অঞ্জলিরই ঠিক করার ছিল। পরের 2 সপ্তাহ অঞ্জলির জন্য কোনো ভয়ানক এবং প্রাণঘাতী পরীক্ষার মতোই ছিল। এক ছাদের নিচে নিজেরই স্বামীর সাথে যে নিজের 15 বছরের বিশ্বাস এক ক্ষণিকে ধ্বংস করে দিয়েছিল, হাসি মুখে থাকা কোনো জ্যাত মরার চেয়ে কম ছিল না। অঞ্জলি একটি বেসরকারি সংস্থায় HR ম্যানেজার হিসেবে কাজ করত। ঘর, সন্তান এবং নিজের চাকরি, এদের উত্তম সামঞ্জস্য সে আজ পর্যন্ত বজায় রেখেছিল, কিন্তু এই 15 দিনে তার মন কিছুতেই লাগছিল না। সে শুধু একটিই জিনিসের অপেক্ষা করছিল, ডিটেকটিভ যোশীবাবুর ফোনের, এবং অবশেষে সেই দিন এলো। বুধবারের দুপুর ছিল। অঞ্জলি অফিসের ক্যান্টিনে খাবারের ডাব্বা খুলে বসেছিল, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে যোশী এই নামটি চমকে উঠল এবং অঞ্জলির বুকের টিপ মিস হয়ে গেল। ম্যাডাম, আমি আপনার অফিসের নিচে এসেছি, বাইরে আসুন। যোশীবাবুর আওয়াজ অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর ছিল। অঞ্জলি ডাব্বা তেমনি বন্ধ করল এবং সে তড়িঘড়ি অফিসের বাইরে এলো। যোশীবাবু নিজের বাইক থেকে নামতে নামতে তার হাতে একটি মোটা খাঁকি রঙের খাম দিল। সেই খামের ওজন অঞ্জলির কাছে কোনো পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। ম্যাডাম, এতে সব কিছু আছে। যে সত্য আপনার জানা ছিল তার শক্ত প্রমাণ আছে। এখন নিজের মন শক্ত করুন। এতটুকু বলে যোশীবাবু সেখান থেকে চলে গেল। অঞ্জলি সেই খাম নিয়ে অফিসের একটি ফাঁকা মিটিং রুমে এলো। সে দরজা ভেতর থেকে বন্ধ করে নিল। তার হাত থরথর কাঁপছিল, শ্বাস ভারী হয়ে উঠেছিল। খাম খোলার সময় তার আঙুলে ঘাম ফুটে উঠেছিল। সে খাম থেকে কিছু ফটো এবং একটি পেনড্রাইভ সহ কিছু কাগজপত্র বাইরে বের করল। প্রথম ফটো ওয়াকারের মাতোশ্রী অ্যাপার্টমেন্টের পার্কিংয়ের ছিল। সেখানে সমীরের গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ির নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছিল। দ্বিতীয় ফটো মাতোশ্রী অ্যাপার্টমেন্টের 4 তলার ফ্ল্যাট নাম্বার 402-এর দরজার বাইরের ছিল। সমীর সেখানে দাঁড়িয়েছিল এবং সেই ফটোর একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর বিবরণ অঞ্জলিকে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে দিল। সমীর সেই ফ্ল্যাটের বেল বাজাচ্ছিল না, বরং সে নিজের পকেট থেকে বের করা চাবি দিয়ে সেই ফ্ল্যাটের তালা খুলছিল। চাবি! কোনো অন্যের ঘরে যাবার জন্য মানুষ বেল বাজায়, কিন্তু যখন সে নিজের চাবি দিয়ে দরজা খোলে তখন তার অর্থ স্পষ্ট থাকে যে সেই ঘর তার নিজের। সে সেখানে অতিথি নয়, বরং মালিক। তৃতীয় ফটো দরজা খোলার পরের ছিল। ভেতরে একজন সাধারণ 35-36 বছরের অত্যন্ত আকর্ষণীয় এবং ঘরোয়া কাপড়ে থাকা এক নারী দাঁড়িয়েছিল। সেই তো রাধিকা।
তার মুখে সমীরকে দেখার পর আসা একটি অত্যন্ত অস্বস্থ এবং প্রেমময় হাসি ছিল। সমীর অত্যন্ত সহজভাবে নিজের হাত তার কাঁধে রেখেছিল। সেই ফটো কোনো সুখী দম্পতির ঘরোয়া অ্যালবামের মতো মনে হওয়ার মতো এতটা জীবন্ত এবং স্বাভাবিক ছিল। সেই ফটো দেখা মাত্রই অঞ্জলির মাথার উপর যেন বোঝাঘাত হল। মিটিং রুমের চেয়ারে সে ভেঙে পড়লই তার চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে গেল। এই অশ্রু কেবল দুঃখের ছিল না, বরং তা এক ভয়ানক প্রতারণার, অপমানের এবং ক্ষোভের ছিল। তার মনে পড়ল সেই দিন যখন অঞ্জলির জ্বর এসেছিল এবং সমীর বলেছিল, অঞ্জু, এ মাসে হাসপাতালের খরচ বেড়ে গেছে, কিন্তু মাতোশ্রী অ্যাপার্টমেন্টের কিস্তিও দিতে হবে, তুমি একটু ম্যানেজ করবে কি? এবং অঞ্জলি নিজের অসুস্থতা গায়ে না মেখে সেই টাকা বাঁচিয়েছিল। তার মনে পড়ল সেই প্রতিটি দীপাবলি যখন সে পুরনো শাড়িতেই উৎসব পালন করেছিল যাতে তাদের ভবিষ্যতের ঘরের জন্য টাকা বাঁচে, আর আজ সেই টাকাই এই রাধিকার ঐশ্বর্য আরামে ওড়ানো হচ্ছিল। মাতোশ্রী অ্যাপার্টমেন্টের যে মিথ্যা ডিমান্ড নোটিশ সমীর তাকে দেখাতো তা সত্যি ছিল, কিন্তু সেই বিনিয়োগ অঞ্জলির বাচ্চাদের জন্য না হয়ে রাধিকার ভবিষ্যতের জন্য ছিল। তার মনে রাগের একটি ভয়ানক আগ্নেয়গিরি উথলে উঠল। তার মনে হলো এক্ষুনি যাওয়া উচিত এবং সমীরের গালে থাপ্পড় মেরে এই সব ফটো তার মুখে ছুঁড়ে মারা উচিত। কিন্তু হঠাৎ তার ভেতরের সেই আগ্নেয়গিরি শান্ত হল, অশ্রুর ধারা থামল। রাগের জায়গা একটি অত্যন্ত ঠান্ডা, নির্বিকার এবং প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিল। সে চোখ মুছল। না অঞ্জলি, এখন কাদা নয়, এখন ন্যায় পেতে হবে, এবং ন্যায়ের জন্য শুধু ফটো যথেষ্ট নয়, বরং কাগজপত্র লাগবে। সমীর ঘর থেকে কত টাকা ওখানে পাঠিয়েছে তার হিসাব লাগবে। সে নিজের মনেই বিড়বিড় করল। সে সেই ফটো আবার খামে ভরে নিল এবং সে খাম পার্সের মধ্যে লুকিয়ে অত্যন্ত শান্ত মুখে আবার নিজের কাজে যোগ দিল। সেই দিন সন্ধ্যায় অঞ্জলি ঘরে পৌঁছালো তখন সমীর আগেই এসেছিল। সে সোফায় বসে আরামে টিভি দেখছিল। আরে অঞ্জু, কত সময় লাগলো আজ? খুব খিদে পেয়েছে ইয়ার, তাড়াতাড়ি খেতে দাও, সমীর হেসে বলল। অঞ্জলি তার দিকে তাকালো। যে মানুষের আসল রূপ সে আজ দুপুরে সেই ফটোতে দেখেছিল, সেই মানুষই এখন কত সহজে একজন নিষ্পাপ এবং প্রেমময় স্বামী হওয়ার অভিনয় করছিল। অঞ্জলির তার প্রতি ঘৃণা হল, কিন্তু সে মুখে অত্যন্ত স্বাভাবিক হাসি আনল। হ্যাঁ, নেই 5 মিনিট, অফিসে খুব কাজ ছিল আজ, এমন বলতে বলতে সে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার সময় স্বামীর বাচ্চাদের খোঁজখবর নিল, স্কুলের গল্প করল। অঞ্জলি এই সমস্ত নাটকে একদম উত্তম সঙ্গ দিচ্ছিল। রাতের 2:30 বেজেছিল। সম্পূর্ণ সুখকর্তা সোসাইটি গভীর ঘুমেছিল। শোবার ঘরে স্বামীর অত্যন্ত শান্তভাবে ঘুমাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার জীবন অত্যন্ত মসৃণ চলছে, কিন্তু তার পাশে ঘুমানো অঞ্জলি তবে সম্পূর্ণ জেগেছিল। তার চোখ অন্ধকারে সিলিংয়ের দিকে লেগেছিল। সে জানত যে অ্যাডভোকেট দেশপাণ্ডেকে কোর্টে দাঁড় করানোর জন্য সমীরের ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্নস এবং বিনিয়োগের পেপার্স লাগবে, এবং সেই সমস্ত পেপার্স হলের লোহার আলমারিতে তালা লাগিয়ে রাখা থাকত। সেই আলমারির চাবি সমীর সব সময় তার ল্যাপটপ ব্যাগের একটি গোপন পকেটে রাখত। অঞ্জলি অত্যন্ত আস্তে, কোনো আওয়াজ না করে বিছানা থেকে উঠল। মাটিতে পা রাখার সময়ও সে খেয়াল রাখছিল যাতে নুপুরের সামান্যতম আওয়াজও না হয়। ঘরে শুধু এসির আর সমীরের নাক ডাকার আওয়াজ ছিল। সে চোরের মতো পায়ে হেঁটে হলে এলো। হলে পুরো অন্ধকার ছিল। সে শুধু নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট একদম কম আলোতে চালু করল। সমীরের ল্যাপটপের ব্যাগ সোফায় পড়েছিল। অঞ্জলি অত্যন্ত হালকা হাতে ব্যাগের চেন খুলল। চেনের জিপ খোলার আওয়াজ সেই ভয়ানক শান্ততায় কোনো ভূতের মতো লাগছিল। তার বুক ধড়ফড় করছিল। সমীর জেগে যাবে না তো, এই চিন্তা তার গায়ে কাঁটা দিচ্ছিল। সে ব্যাগের ভেতরের পকেটে হাত দিল এবং চাবির গোছা খুঁজে পেল। সে ক্যাবিনেটের কাছে গেল, সে চাবি তালায় ঢোকালো এবং অত্যন্ত আস্তে ঘোরালো। ক্লিক, তালা খুলে গেল। সে ক্যাবিনেটের দরজা খুলল। সেই অন্ধকারে পুরনো ফাইলের এবং বন্ধ আলমারির একটা অদ্ভুত কড়া গন্ধ তার নাকে ঢুকল। তার হাতের কাঁপুনি এখন আরও বেড়ে গিয়েছিল। ভেতরে ফাইলের স্তূপ ছিল। অঞ্জলি তাড়াগুলো করে কিন্তু দক্ষতার সাথে ফাইল খোঁজা শুরু করল। প্রথম ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্নস, সে সেটি পাশে সরিয়ে রাখল। দ্বিতীয় ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, সেটিও পাশে সরিয়ে রাখল এবং তারপর একদম নিচে লুকিয়ে রাখা একটি নীল রঙের ফাইল সে খুঁজে পেল। তার ওপর লেখা ছিল মাতোশ্রী অ্যাপার্টমেন্ট। অঞ্জলি সেই ফাইল খুলল। ভেতরে সেই সব পেপার ছিল যা সমীর তাকে ওপর দেখাতো, কিন্তু আজ অঞ্জলি সেই পেপারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। তার চোখ থেকে আবার একবার ক্ষোভের আগুন বের হতে লাগল। সেই মাতোশ্রী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের রেজিস্ট্রি সরাসরি রাধিকা সমীর পাতিল নামে হয়েছিল।
ছিল, মানে সমীর নিজের নাম রাধিকার নামের আগে লাগিয়েছিল। ডিমান্ড নোটিশ বিল্ডারের ছিল, কিন্তু সেই নোটিশের টাকা সমীরের বেতনের অ্যাকাউন্ট থেকে রাধিকার একটা জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছিল এবং সেখান থেকে বিল্ডারকে দেওয়া হচ্ছিল। গত 10 বছরে সমীর প্রায় 45 লাখ টাকা সেই ফ্ল্যাটের কিস্তির জন্য দিয়েছিল। সেই টাকাই ছিল যা অঞ্জলি নিজের এবং বাচ্চাদের প্রয়োজন কমিয়ে জমিয়েছিল। সে সময় নষ্ট না করে নিজের মোবাইল বের করল, ক্যামেরা চালু করল এবং সেই আবছা আলোতে একটার পর একটা এভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ পাতার ছবি তুলতে শুরু করল। ট্যাক্স রিটার্নের পাতা, ব্যাংক স্টেটমেন্টের লাখ লাখ টাকার ট্রানজ্যাকশনের তথ্য, রাধিকার নামে থাকা রেজিস্ট্রির পেপার। প্রতিটি ক্লিকের সাথে অঞ্জলির সমীরের সাথে থাকা একটি সুতো ছিঁড়ে যাচ্ছিল। প্রায় 1.25 ঘন্টা সে সেখানে কাজ করছিল। তার পিঠ ব্যথায় ধরে এসেছিল, হাতে ঘাম দিচ্ছিল। আচমকা বেডরুমের দরজার খিল নড়ার আওয়াজ এলো। অঞ্জলি জায়গাতেই থমকে গেল। তার হাত থেকে ফাইল খসে পড়তে পড়তে বাঁচল, শ্বাস যেন গলায় আটকে গেল। এমন একটি হালকা আওয়াজ এলো। ও আরিয়ান ছিল। তার জল পিপাসা পেয়েছিল। অঞ্জলি এক মুহূর্তও দেরি না করে মোবাইলের ফ্ল্যাশলাইট বন্ধ করল এবং আলমারির আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে রইল। আরিয়ান ঘুমজো খেয়েই রান্নাঘরে গেল। সে ফ্রিজ থেকে জলের বোতল বের করল, জল খেল এবং সে আবার ভেতরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। অঞ্জলির ধরফড়ে প্রাণ ফিরে এলো। সে নিজেকে সামলালো। বাকি সব ছবি তুলে সে সব পেপার আবার অত্যন্ত যত্ন সহকারে যেমন ছিল তেমন ফাইলে রেখে দিল। ফাইল ক্যাবিনেটে লুকিয়ে রেখে তালা লাগিয়ে দিল। চাবি আবার সমীরের ল্যাপটপের ব্যাগে রেখে দিল এবং সে শান্তভাবে বেডরুমে ফিরে এলো। সমীর তখনও তেমনই গভীর ঘুমে ছিল। অঞ্জলি তোলা সব ছবি নিজের ফোনের একটা সিক্রেট ক্লাউড ফোল্ডারে আপলোড করল এবং ফোনের গ্যালারি ডাটা ডিলিট করে দিল। এখন তার হাতে সমীরের প্রতারণার সম্পূর্ণ এবং মজবুত কাঁচা খাতা ছিল। সে সমীরের দিকে তাকিয়ে খাটে বসল। এখন তার মুখে না ছিল দুঃখ, না ছিল ভয়। এখন ছিল শুধু এক বিজয়ী যোদ্ধার শান্তি। তুমি তোমার খেলা খেললে সমীর, এখন আমার খেলা শুরু হবে এবং আগামীকালের সকাল তোমার এই মিথ্যে সংসারের শেষ সকাল হবে। সে নিজের মনেই বিড়বিড় করল এবং চোখ বন্ধ করে নিল। আগামীকাল সকালে তাকে অ্যাডভোকেট দেশপাণ্ডের সাথে দেখা করে এই ভয়ানক ঝড়ের প্রথম ধাক্কা দিতে হতো। পরের দিনের সকাল। অঞ্জলি রাতের সেই ভয়ানক রোমাঞ্চের পরও নিজেকে অত্যন্ত শান্ত রেখেছিল। সে বরাবরের মতো আরিয়ান এবং সাইকে স্কুলে পাঠালো। সমীরের জন্য টিফিন বানালো। সমীর প্রতিদিনের মতো জাঁকজমকভাবে তৈরি হলো। আয়নার সামনে দাঁড়িয়ে সে টাই ঠিক করল, পারফিউম মাখল এবং অফিসের উদ্দেশ্যে বেরোল। বাই অঞ্জু, সন্ধ্যায় তাড়াতাড়ি আসব। আসার সময় কিছু আনতে হবে কি? সে বরাবরের মতো মিষ্টি আওয়াজে জিজ্ঞেস করল। কিছু লাগবে না, আপনি শুধু সময়ে চলে আসবেন। অঞ্জলি মুখে অত্যন্ত স্বাভাবিক হাসি এনে উত্তর দিল। সমীর দরজা দিয়ে বাইরে বেরোল এবং দরজায় ক্লিক করে আওয়াজ হলো। সেই আওয়াজ হতেই অঞ্জলির মুখের সেই কৃত্রিম হাসি পুরোপুরি মুছে গেল। তার চোখ এখন কোনো ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। সে নিজের ব্যাগ তুলল এবং সে সোজা শিবাজীনগরে অ্যাডভোকেট দেশপাণ্ডের অফিসে পৌঁছল। সে রাতে তোলা সেই ব্যাংক স্টেটমেন্টের ছবি, ট্যাক্স রিটার্ন এবং রাধিকার নামে থাকা সেই মাতোশ্রী অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রি দেশপাণ্ডের সামনে রাখল। সেই মজবুত প্রমাণ দেখে দেশপাণ্ডেও ক্ষণিকের জন্য থমকে গেলেন। অঞ্জলি বাই, আপনি কামাল করেছেন। এই মানুষটি তো অত্যন্ত চতুর এবং দাগী অপরাধী বেরোল। ফ্যামিলি কোর্টে টিকতেই পারবে না। সে নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছে। দেশপাণ্ডে চশমা চোখের ওপর ঠিক করতে করতে বললেন। তিনি তখনই নিজের ড্রাফটসম্যানকে ডাকলেন এবং কড়া শব্দে একটি আইনি নোটিশ ড্রাফট করতে বললেন। তাতে বিবাহ বিচ্ছেদ, বাচ্চাদের কাস্টডি, খোরপোষ এবং আর্থিক প্রতারণার ক্ষতিপূরণের দাবি ছিল। একই সাথে সমীরের বিরুদ্ধে আলাদা ফৌজদারি অভিযোগ দায়ের করার প্রস্তুতি দেশপাণ্ডে শুরু করেছিলেন। এবং অঞ্জলির সবচেয়ে বড় এবং চমকপ্রদ সিদ্ধান্ত ছিল যে এই নোটিশ সমীরের বাড়ির ঠিকানায় নয়, বরং সরাসরি তার কর্পোরেট অফিসের ঠিকানায় পাঠানো হয়েছিল। দুপুর ঠিক 2টো বেজেছিল। সমীর তার কেবিনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসেছিল। এমন সময় রিসেপশন থেকে পিয়ন এলো এবং সে খাকি রঙের খাম সমীরের হাতে দিল। আর্জেন্ট লিগ্যাল নোটিশ, তাতে লাল অক্ষরে ছাপা ছিল। সমীর কপালে সামান্য ভাঁজ ফেলে সেই খাম খুলল। প্রথম পাতা পড়ল, দ্বিতীয় পাতা পড়ল এবং সমীরের মুখের রং পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। তার পায়ের তলার মাটি তো বটেই, যেন পুরো জমিটাই সরে গেল। বিবাহ বিচ্ছেদ, আর্থিক প্রতারণা, ৪৫ লাখের আত্মসাৎ, মাতোশ্রী অ্যাপার্টমেন্ট, গুপ্তচরের প্রমাণ, এই শব্দগুলো তার চোখের সামনে ঘুরপাক খেতে লাগল। তার কপালে ঘামের ফোঁটা জমে গেল। মিটিং আধা খেচড়া রেখে সে কেবিনের বাইরে এলো। তার হাত থরথর করে কাঁপছিল। সে পকেট থেকে ফোন বের করল এবং তাড়াহুড়ো করে সমীরকে প্রথম কল করল। ওদিকে অঞ্জলি নিজের অফিসে বসে সমীরের ফোনেরই অপেক্ষা করছিল।
স্ক্রিনে সমীর নামটি ভেসে উঠল। সে ফোনের দিকে তাকালো। তার ঠোঁটে এক অত্যন্ত শীতল এবং উপহাসমূলক হাসি ফুটে উঠল এবং সে ফোন সাইলেন্ট করে পাশে রেখে দিল। টানা 15 বার সমীরের ফোন এলো, কিন্তু অঞ্জলি একবারও কল তুলল না। সে সমীরের সেই ছটফটানি অনুভব করতে পারছিল এবং আজ প্রথমবার তার সেই ছটফটানিতে একটা সন্তুষ্টি লাগছিল। যে যন্ত্রণা সে 2 সপ্তাহ ধরে মুখ বুজে সহ্য করেছিল, সেই যন্ত্রণা এখন সমীরের ভাগে এসেছিল। সন্ধে 6টা বাজল। অঞ্জলি আগেই আরিয়ান এবং সাইকে নিজের বান্ধবী স্মিতার কাছে পড়াশোনার বাহানায় পাঠিয়ে দিয়েছিল, কারণ আজ ঘরে যে ঝড় আসার কথা তার আজ সেই নিষ্পাপ বাচ্চাদের গায়ে লাগুক তা সে একদমই চাইছিল না। ঘরে সে একাই ছিল। হলে একদম ভয়ানক নীরবতা ছিল। সে নিজের জন্য 1 কাপ চা বানালো এবং সে অত্যন্ত আয়েশ করে সোফায় বসে চায়ের চুমুক দিচ্ছিল, যেন কিছুই হয়নি। ঠিক সোয়া 6টায় ঘরের দরজায় জোরে ধাক্কা লাগল। তালায় চাবি অত্যন্ত রাগে এবং তাড়াহুড়ো করে ঘোরানো হল এবং দরজা প্রায় আছড়ে খুলল। সমীর হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকল। তার মুখ রাগে লাল টকটকে হয়ে গিয়েছিল, টায়ের গিট আলগা হয়ে গিয়েছিল এবং চোখে এক ভয়ঙ্কর ক্ষোভ এবং একই সাথে একটি লুকিয়ে থাকা ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তার হাতে সেই আইনি নোটিশ দুমড়ানো মুচড়ানো অবস্থায় ছিল। অঞ্জলি, এইসব কি চলছে? কি পাগল হয়েছিস তুই? সমীরের আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। সে প্রায় চিৎকার করছিল। অঞ্জলি অত্যন্ত শান্তভাবে চায়ের কাপ টেবিলের ওপর রাখল। সে নিজের জায়গা থেকে উঠল না, কিংবা তার মুখে ভয়ের সামান্যতম রেখাও ফুটে উঠল না। সে শুধু একবার তার দিকে তাকালো এবং অত্যন্ত শীতল কিন্তু দৃঢ় আওয়াজে বলল, গলা নামাও সমীর, এই ঘর শুধু তোমার একার নয় এবং আমি এখন আর তোমার সেই পুরনো ভয় পাওয়া বউ নই, যার ওপর তুমি চেঁচাবে আর সে মুখ বুজে শুনে নেবে। অঞ্জলির সেই বরফের মতো শীতল কিন্তু ততটাই ধারালো আওয়াজ শুনে সমীর ক্ষণেকের জন্য ঘাবড়ে গেল, কিন্তু সে নিজের পুরুষালী অহংকার আবার কুঁকড়ে এনে নোটিশ বাতাসে ছুঁড়ে মেরে বলল, কোন নোটিশ? কিসের বিবাহ বিচ্ছেদ? আর এই কিসের ভিখারির মতো আর্থিক প্রতারণার নোটিশ পাঠিয়েছিস তুই আমার অফিসে? সব স্টাফের সামনে আমার কি ইজ্জত রইল তার ধারণা আছে তোর? তুই আমাকে একটা শব্দ না জিজ্ঞেস করে সরাসরি উকিলের মাধ্যমে অফিসে নোটিশ কিভাবে পাঠাতে পারিস? সে তার দিকে তেড়ে আসার মতো করে চেঁচালো। অঞ্জলি এবার নিজের জায়গা থেকে উঠল। সে অত্যন্ত আস্তে হেঁটে তার সামনে গিয়ে দাঁড়াল। দুজনের মধ্যে মাত্র 2 ফুটের দূরত্ব ছিল। সে তার চোখে চোখ রেখে শব্দের ওপর জোর দিয়ে বলল, তোমার মতো, যেমন তুমি আমাকে না জিজ্ঞেস করে ওয়াকারের মাতোশ্রী অ্যাপার্টমেন্ট রাধিকার নামে ফ্ল্যাট নিলে, তেমন। এই একটা শব্দ রাধিকা সমীরের গায়ে 1000 ভোল্টের বিদ্যুৎ পড়ার মতো তাকে জায়গাতেই অবশ করে দিল। তার তোলা হাত শূন্যেই থেমে গেল। তার গলার শব্দ যেন সেখানেই জমে গেল। চোখ বড় বড় হয়ে গেল। যে মানুষটি 1 সেকেন্ড আগে বাঘের মতো গর্জন করছিল, তার অবস্থা এখন যেন এক ভিজে বেড়ালের মতো হয়ে গিয়েছিল। অঞ্জলি সেখানেই থামল না। সে পেছনে ঘুরল। সে টেবিলে রাখা সেই খাকি খামটি তুলল এবং সমীরের মুখের ওপর ছুঁড়ে মারল। খাম থেকে সেই ছবিগুলো বাইরে ছিটকে মাটিতে পড়ে গেল। কি ভাবছিলে তুমি আমি তোমাকে না জিজ্ঞেস করে পদক্ষেপ কিভাবে নিলাম? আরে সমীর, গত 10 বছরে তুমি প্রতি রবিবার সকালে ঘর থেকে মিথ্যে বলে বেরোনোর সময় আমাকে কখনো জিজ্ঞেস করেছিলে কি? এই দেখো সেই ছবি, যেখানে তুমি বিল্ডারের সাথে দেখা করতে নয়, বরং তোমার সেই রাধিকার সাথে দেখা করতে যেতে, এবং তাও নিজের চাবি দিয়ে দরজা খুলে। কিরে, অন্যের ঘরে নিজের চাবি দিয়ে যাওয়ার অভ্যাস কবে থেকে হলো তোর? অঞ্জলির আওয়াজ এখন শান্ত ছিল না, তার শব্দের মাধ্যমে যেন আগুন ঝরাচ্ছিল। সমীর মাটিতে পড়ে থাকা সেই ছবিগুলো দেখছিল এবং তার মুখ বন্ধ হয়ে গেল। অঞ্জু, তুই ভুল বুঝছিস। ও রাধিকা, ও শুধু আমার ক্লায়েন্ট। আমরা প্রপার্টিতে একসাথে ইনভেস্ট। সে তোতলামি করে বাঁচার এক অত্যন্ত করুণ প্রচেষ্টা করছিল। ব্যাস সমীর, এখন একটা শব্দ মিথ্যে বললে আমি এখানেই তোমার প্রতিটি মিথ্যে প্রমাণের সাথে ফাঁস করে দেব। অঞ্জলির রুদ্র রূপ এখন বাইরে চলে এসেছিল। সে টেবিলের ওপরের দ্বিতীয় ফাইলটি খুলল। রাতে তোলা ব্যাংক স্টেটমেন্ট এবং রেজিস্ট্রির কপিগুলো সে সমীরের বুকে ছুঁড়ে মারল। ক্লায়েন্টের ফ্ল্যাটের রেজিস্ট্রি রাধিকা সমীর পাটিল এমন হয় নাকি রে? বলো আমাকে। আমার বাচ্চাদের মুখ থেকে, আমার ছেঁড়া শাড়ি থেকে বাঁচানো 45 লাখ টাকা তুমি ওই রাধিকার জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করলে এবং ওপর থেকে অত্যন্ত নির্লজ্জভাবে প্রতি রবিবার আমাকে মাতোশ্রী অ্যাপার্টমেন্টের মিথ্যে ডিমান্ড নোটিশ দেখিয়ে আমার বিশ্বাস কিনে নিলে।
তোমার লজ্জা করল না রে 10 বছর এক ছাদের নিচে আমারই চোখে ধুলো দিতে? আমার সাইয়ের যখন জ্বর এসেছিল তখন কিস্তি দেওয়ার কথা বলে তুমি হাসপাতালের টাকা বাঁচালে, সেই টাকা তুমি ওই রাধিকার ঘরে ফার্নিচার বানানোর জন্য ব্যবহার করলে। তুমি স্বামী নও সমীর, আমার বিশ্বাসের খুনি তুমি। সমীর এখন পুরোপুরি ধরা পড়ে গিয়েছিল। তার মিথ্যের অভেদ্য দুর্গ তার চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। সে ঘামে ভিজে গিয়েছিল, তার পা কাঁপছিল এবং সে সোফায় ধপ করে বসে পড়ল। সে মাথায় 2 হাত দিল। অঞ্জু, তুই অনেক বড় ভুল বুঝছিস। কোর্টে সব এত সহজ হয় না। আমিও বাচ্চাদের বাবা, কিন্তু প্লিজ অফিসে নোটিশ পাঠিয়ে তুই খুব বড় ভুল করেছিস। আমরা বসে কথা বলি না প্লিজ অঞ্জু। সমীরের আওয়াজ এখন কান্নাকাটি করার মতো হয়ে গিয়েছিল। সে রীতিমতো কাকুতি মিনতি করছিল। বসে কথা বলি? এখন যখন তোমার সব কালো ব্যবসা প্রমাণের সাথে আমার হাতে এসেছে তখন? অঞ্জলি উপহাস করে বলল। সমীর, শুনে রাখো, এটা তো শুধু ট্রেলার ছিল। পিকচার এখনও কোর্টে বাকি আছে। তুমি আমাকে এবং আমার বাচ্চাদের যে অন্ধকারে রাখলে তার প্রতিটি সেকেন্ডের হিসেব আমি এখন কোর্টে নেব। সমীর অঞ্জলির হাত ধরার চেষ্টা করল। অঞ্জু, অন্তত বাচ্চাদের কথা ভাবো। তাদের ওপর কি প্রভাব পড়বে? তাদের বাবা। অঞ্জলি ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। বাচ্চাদের কথা? তুমি আমাকে বাচ্চাদের কথা ভাবতে বলছো? যেদিন তুমি আমার বাচ্চাদের ভবিষ্যতের টাকা ওই রাধিকার ওপর ওড়ালে না, সেই দিনই তুমি বাবা হিসেবে মরে গিয়েছিলে। আমাকে বাবা হওয়া শেখাতে এসো না। আমার বাচ্চাদের জন্য আমি একাই যথেষ্ট। তুমি শুধু এখন নিজের কিভাবে বাঁচাবে তার প্রস্তুতি নাও, কারণ আগামীকাল থেকে এই ঘর, আমার জীবন এবং আমার বাচ্চাদের ভবিষ্যৎ, এই 3টে থেকেই তুমি চিরকালের জন্য আউট। সমীর শূন্য চোখে তাকিয়ে সেখানেই বসে রইল। তার কাছে দেওয়ার মতো একটি উত্তরও ছিল না। যে স্ত্রীকে সে 10 বছর ধরে গুরুত্ব দেয়নি, বোকা ভেবেছিল, সেই স্ত্রী আজ তার সামনে এক মহাকালী হত দাঁড়িয়েছিল এবং সে নিজের হাতে নিজের চিতা সাজিয়েছিল। ঘরের মধ্যে এখন শুধু অঞ্জলির জ্বলন্ত শব্দের এবং সমীরের পরাজয়ের প্রতিধ্বনি ঘটছিল। সেই ঝুড়ো ঘটনার পর 2 দিন কেটে গিয়েছিল। সমীরের আইনি নোটিশ পাওয়ার পর যে অবস্থা হয়েছিল, তারপর সে ঘর থেকে এক প্রকার পালিয়ে যাওয়ার মতোই চলে গিয়েছিল। সে বর্তমানে তার এক বন্ধুর কাছে থাকত। সুখকর্তা সোসাইটির অঞ্জলির সেই ফ্ল্যাটে এক অদ্ভুত কিন্তু অত্যন্ত আশ্বস্ত করার মতো শান্ততা ছড়িয়েছিল। অঞ্জলি এই 2 দিনে নিজেকে ভেতর থেকে খুব মজবুত বানিয়ে নিয়েছিল। বাচ্চাদের সামনে সে ঘরে কিছুই হয়নি এমন আচরণের ব্রত নিয়েছিল, কিন্তু ভেতর থেকে সে একটি বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবারের দুপুর ছিল। বাচ্চারা স্কুলে গিয়েছিল। অঞ্জলি অ্যাডভোকেট দেশপাণ্ডেকে পাঠানোর জন্য কিছু পুরনো ব্যাংক স্টেটমেন্টের কপি ফাইলে লাগাচ্ছিল। ঘড়িতে দুপুর 1:30টা বেজেছিল। আচমকা দরজা বেল বেজে উঠল। অঞ্জলি ফাইল পাশে রাখল। এই সময় কে হবে? এমন চিন্তা করতে করতে সে দরজার দিকে গেল। সে দরজা খুলল এবং সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার পা জায়গাতেই থমকে গেল। দরজার বাইরে এক সাধারণ 35-36 বছরের একটি অত্যন্ত আকর্ষণীয় মহিলা দাঁড়িয়েছিল। তার গায়ে হাজার হাজার টাকার ডিজাইনার শাড়ি, গলায় হীরের নেকলেস এবং মুখে জয়ী মহিলার গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখে পার্লারের তাজা মেকআপ, গাঢ় লাল লিপস্টিক, চোখে দামি গগলস এবং বাতাসে ছড়িয়ে থাকা এক অত্যন্ত উচ্চমানের পারফিউমের সুগন্ধ। তার এক হাতে একটি ব্র্যান্ডেড পার্স ছিল এবং অন্য হাতে একটি দামি লেদার ফোল্ডার ছিল। অঞ্জলি তাকে বাস্তবে প্রথমবার দেখছিল, কিন্তু সেই চেহারা চিনতে তার 1 সেকেন্ডও লাগল না। গুপ্তচরের আনা মাতৃষী অ্যাপার্টমেন্টে সেই ছবিতে সমীরের সাথে হেসে দাঁড়িয়ে থাকা সেই মহিলাই ছিল ও, রাধিকা। নমস্কার অঞ্জলি, আমি রাধিকা। তার আওয়াজে চিনির মতো মিষ্টি ভাব ছিল, কিন্তু অঞ্জলি তার পেছনের বিষের দুর্গন্ধ তখনই টের পেল। অঞ্জলি কিছুই না বলে দরজাতেই একটি দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাব ছিল না, না রাগ না আশ্চর্য। অঞ্জলি, আমি জানি তোর জন্য এইসব কতটা শকিং, কিন্তু প্লিজ আমাকে ভেতরে আসতে দিবি কি? আমার তোর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল কথা বলার আছে, যা আমাদের দুজনেরই ভালোর জন্য। রাধিকা অত্যন্ত চতুরভাবে মুখে একটি মিথ্যে সমজদারির ভাব এনে বলল। অঞ্জলির ক্ষণিকের জন্য মনে হল যে সরাসরি তার গালে একটা থাপ্পড় কষিয়ে দেয় এবং দরজা মুখের ওপর বন্ধ করে দেয়, কিন্তু তার ভেতনের উকিল তাকে শান্ত থাকতে বলল। এই মহিলা কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে এবং তার আসলে কি চায় সেটি জানার জন্য অঞ্জলি কিছুই না বলে দরজা একটু পেছনে সরাল এবং তাকে ভেতরে আসার রাস্তা দিল। রাধিকা ভেতরে এলো। সে অত্যন্ত তীক্ষ্ণ চোখে অঞ্জলির ঘরের ওপর একবার নজর বুলাল।
সে হলের সোফায় অত্যন্ত আয়েসে বসল এবং সে মিষ্টির বক্সটি টেবিলের ওপর রাখল। অঞ্জলি অবশ্য তার সামনের চেয়ারে না বসে তার থেকে একটু দূরত্ব বজায় রেখে টানটান হয়ে দাঁড়িয়েই রইল। অঞ্জলির গায়ে একটি সাধারণ সুতি শাড়ি ছিল, চুল ক্লিপ দিয়ে সাধারণ করে বাঁধা ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে এমন একটি আগুন এবং তেজ ছিল যা রাধিকার সেই 1000 টাকার মেকআপকেও ভারী করে দিচ্ছিল। কি কাজ আছে? অঞ্জলির আওয়াজ পাথরের মতো শীতল ছিল। রাধিকা নিজের গগলস পার্সে রাখল এবং সে অত্যন্ত মধুর আওয়াজে বলতে লাগল, অঞ্জলি, দেখ, যা হয়েছে তা হয়েছে। আমি বুঝতে পারছি তোর অবস্থা। যে কোনো স্ত্রীর নিজের স্বামীর বাইরে অ্যাফেয়ার আছে এটা জানার পর এমনই রাগ হয়। সমীরের তোকে আগেই বলা উচিত ছিল, কিন্তু ওর ভয় পাচ্ছিল। তোকে মিথ্যে নোটিশ দেখানো ইত্যাদি আমারও পছন্দ ছিল না, কিন্তু ওর উপায় ছিল না। দেখ, আমাদের একে অপরের প্রতি খুব ভালোবাসা আছে অঞ্জলি। ও আমাকে ছাড়া আর আমি ওকে ছাড়া থাকতে পারব না। গত 10 বছর ধরে ও আমার সাথেই বাঁচছে, শুধু নামের খাতিরে তোর ঘরে তোর সাথে ছিল। এই অত্যন্ত নির্লজ্জ বাক্য শুনে অঞ্জলির সারা গায়ে আগুন জ্বলে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। সে রাধিকার পরবর্তী চাল দেখতে চাইছিল। রাধিকা আরও বলল, তুই এখন রেগে সমীরের অফিসে নোটিশ পাঠালি, কিন্তু তুই প্র্যাকটিক্যাল চিন্তা কর অঞ্জলি। আমরা দুজনেই শিক্ষিত মহিলা। কোর্ট কাচারিতে কি পাওয়া যায়? শুধু তারিখ, সময় এবং পয়সার অপচয়, আর সমাজের বদনাম তো আলাদা। এই দেখ, তোর আর সমীরের সংসার এমনিও কখনো শেষ হয়ে গেছে। এখন টেনে হিচড়ে লাভ কি? তুই ওই আইনি লড়াই থামা, কেস তুলে নে। সমীর আর আমি মিলে তোকে একটা ভালো মোটা অঙ্কের টাকা দেব। তুই আর তোর বাচ্চারা ওই টাকায় ভালোভাবে আর আরামে জীবন কাটাতে পারবি। তুই সমঝদারির সাথে কিছু টাকা নে এবং আমাদের জীবন থেকে চিরকালের জন্য সরে যা। তোর জন্য আমি একটা গোছানো সেটেলমেন্ট প্রস্তাব নিয়ে এসেছি। তোর বলা শেষ হলো? অঞ্জলি রাধিকার বাক্য মাঝখানেই অত্যন্ত তীক্ষ্ণ আওয়াজে কেটে দিল। অঞ্জলির সেই 3টি শব্দ এতই ভেদনকারী ছিল যে রাধিকা জায়গাতেই চমকে উঠল। এতক্ষণ একটি শীতল পাথরের মতো মনে হওয়া অঞ্জলি এখন আগ্নেয়গিরির মতো জ্বলতে শুরু করেছিল। তার রুদ্র রূপ এখন বাইরে আসছিল। অঞ্জলি এক পা এগিয়ে গেল এবং টেবিলের উপর রাখা সেই মিষ্টির বক্স এক ঝটকায় রাধিকার গায়ের উপর ঠেলে দিল। তুই আমার চৌকাঠে দাঁড়িয়ে আমারই ঘরে এসে আমাকেই আমার সংসার ভাঙতে বলছিস, আর ওপর থেকে আমার দাম ঠিক করতে নেমেছিস? তোর সাহস কিভাবে হলো রাধিকা আমার ঘরে পা রাখার? অঞ্জলির আওয়াজ এখন চড়ে গিয়েছিল। তার ভেতরের ক্ষোভ এবং অন্তরের আর্তনাদ এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। অঞ্জলি, তুই বিনা কারণে ইমোশনাল। রাধিকা কিছু বলতে যাবে এমন সময় অঞ্জলি হাত তুলে তাকে থামালো। চুপ করে বস। একটা শব্দ আগে বাড়ালে মনে রাখিস। তুই আমাকে প্র্যাকটিক্যাল থাকতে বলছিস? তুই আমাকে মোটা অঙ্কের টাকা অফার করছিস? ওরে, যে টাকার জোর দেখিয়ে আজ তুই আমাকে চুপ করাতে এসেছিস না, সেই টাকা সমীরের নয়, সেই টাকা আমার ঘামের, আমার ত্যাগের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ওই 2 নিষ্পাপ বাচ্চার অধিকারের। অঞ্জলির চোখ রাগে লাল টকটকে হয়ে গিয়েছিল। সে রাধিকার চোখে চোখ রেখে সরাসরি তাকে ভস্য করার উদ্দেশ্যে বলছিল, গত 10 বছর ধরে তোর মাতশ্রী অ্যাপার্টমেন্টে রানীর মতো মজা করছিস না? তার কিস্তি দেওয়ার সময় আমার সাই ছেঁড়া জুতো পড়েছে, আর আমার আরিয়ান পুরনো সাইকেলে নিজের স্কুলের বছরগুলো কাটিয়েছে। যখন আমার স্বামী প্রতি রবিবার আমার কাছে এসে তোর ফ্ল্যাটের তালা খুলত, তখন এদিকে আমি আমার পরিবারের ভবিষ্যতের জন্য আমার ছোটখাটো ইচ্ছেগুলো মেরে ফেলতাম। আমার বাচ্চাদের মুখ থেকে কেড়ে নেওয়া টাকা তুই লুটে পুটে খেলি, আর আজ নির্লজ্জের মতো আমারই ঘরে এসে আমাকেই টাকা নিয়ে সরে যেতে বলছিস? তোর কি মনে হয়েছিল তুই মিষ্টির বক্স নিয়ে আসবি, মিষ্টি মিষ্টি ইংরেজি শব্দ ব্যবহার করবি, আর আমি কোনো অসহায় অবলার মতো এক কোণে বসে কেঁদে কেঁদে তোর টাকা নেব? রাধিকার মুখ এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে একজন সাধারণ গৃহবধূ আর কি করবে, একটু কাঁদবে, গালিগালাজ করবে আর টাকার লোভে পড়ে যাবে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি ছিল দুর্গা, যে নিজের বাচ্চাদের অধিকারের জন্য যে কোনো কাউকে ছিঁড়ে খেতে প্রস্তুত ছিল। অঞ্জলি, তুই এটা খুব ভুল করছিস। সমীরের কাছে পয়সা আছে, ক্ষমতা আছে, তুই একা কি করবি কোর্টে? রাধিকা ভয় পেয়েই শেষ বাঁচার চেষ্টা করল। অঞ্জলি উপহাসের হাসি হাসল। সমীরের কাছে পয়সা নেই রাধিকা, ওই পয়সা আমার। এটা আমি কোর্টে প্রমাণের সাথে প্রমাণ করব।
শিক্ষিত হওয়ার বড় বড় কথা বলছিস না, ওরে সংস্কার থাকা মহিলারা অন্যের সংসার ভাঙেন না। তুই শুধু এক ঘর ভাঙানি, অন্যের পয়সায় বাঁচা এক নীচ মহিলা, যার পরের বাসায় নিজের অধিকার খাটানোর অভ্যেস হয়ে গেছে। আর মনে রাখিস, যা আমার তা আমি আইনি উপায়ে শেষ পয়সা পর্যন্ত উসুল করব। সমীরকে রাস্তায় না এনে এবং তোর ওই মাতশ্রী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ক্রোক না করা পর্যন্ত আমি শান্ত হয়ে বসব না। অঞ্জলি রাধিকার পার্স এবং মিষ্টির বক্সের দিকে আঙুল দেখালো এবং মূল দরজা খুলে সে বাঘের মতো গর্জন করে বলল, এক্ষণ আমার ঘর থেকে দূর হ, আর এই তোর মিষ্টির বক্স সাথে নিয়ে যা, কারণ আমার বাচ্চাদের অধিকারের টাকার উপর দাঁড়িয়ে থাকা কোনো মিষ্টির এই ঘরে জায়গা নেই। পরের দেখা সরাসরি কোর্টেই হবে। গেট আউট। অঞ্জলির সেই রুদ্ররূপ, তার চোখের সেই আগুন এবং তার সেই বুক চিরে যাওয়া আওয়াজ শুনে রাধিকার রীতিমতো পিলে চমকে গেল। তার সব মিথ্যে জাঁকজমক, তার সেই মেকআপ এবং তার সেই কর্পোরেট অ্যাটিটিউড এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। সে কাঁপানো হাতে নিজের পার্স এবং সেই বক্স তুলে অত্যন্ত অপমানজনক অবস্থায় মাথা নিচু করে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। সে বাইরে বের হতেই অঞ্জলি দরজা অত্যন্ত জোরে বন্ধ করে দিল। দরজার সেই ধাড়াম করে আওয়াজ সোসাইটির সেই তলায় প্রতিধ্বনিত হল। অঞ্জলি দরজায় পিঠ ঠেকিয়ে এক অত্যন্ত দীর্ঘ এবং সন্তুষ্টির শ্বাস নিল। আজ সে শুধু রাধিকাকে ঘর থেকে বের করেনি, বরং সে নিজের মনের ভেতরের এক অত্যন্ত বড় ভয় এবং অপরাধ বোধকে চিরকালের জন্য ঝেড়ে ফেলেছিল। সে এখন যে কোনো আপোষের জন্য প্রস্তুত ছিল না। এখন শুধু ন্যায় হবে, এবং তার জন্য সে যে কোনো অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে প্রস্তুত ছিল। একটি মারাঠি পরিবারের মহিলা যখন নিজের বাচ্চাদের এবং অধিকারের জন্য লড়াই করে, তখন সে কতটা প্রখর হতে পারে তার এক অত্যন্ত ভয়ানক স্বাদ রাধিকা এবং সমীর এখন পেতে চলেছিল। রাধিকাকে ঘর থেকে বের করে দেওয়ার পর অঞ্জলির মনের ভেতরের অবশিষ্ট দ্বিধাদ্বন্দ্ব চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। এখন সে কোনো প্রকার প্রলোভন বা মানসিক আবেদনে পা দিতে চাইছিল না। পরবর্তী কিছু মাস অত্যন্ত দ্রুত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। অঞ্জলি অ্যাডভোকেট দেশপাণ্ডের নির্দেশনায় নিজের কেস অত্যন্ত মজবুত বানিয়েছিল, এবং অবশেষে সেই দিনটি এলো যেদিন এই 15 বছরের মিথ্যে সংসারের এবং 10 বছরের ভয়ানক প্রতারণার ফায়সালা হতে চলেছিল। পুনের শিবাজীনগরের সেই ফ্যামিলি কোর্টের ভবন, কোর্ট নম্বর 4-এ এক অদ্ভুত এবং গম্ভীর শান্ততা ছড়িয়েছিল। বিচারপতি শিরকে সাহেব নিজের আসনে বিরাজমান ছিলেন। একপাশে অঞ্জলি অত্যন্ত সাধারণ কিন্তু পরিপাটি সুতি শাড়িতে মুখে এক অলৌকিক এবং অভেদ্য শান্ততা নিয়ে বসেছিল। তার পাশে তার উকিল অ্যাডভোকেট দেশপাণ্ডে নিজের ফাইল খুলে প্রস্তুত ছিলেন। অন্য পাশে সমীর বসেছিল। সে অত্যন্ত দামি স্যুট পরেছিল, কিন্তু তার মুখ অবশ্য কালচে হয়ে গিয়েছিল। তার সাথে পুনের এক অত্যন্ত দামি এবং নামী উকিল অ্যাডভোকেট কুলকার্নি ছিলেন। সমীর টাকা ঢেলে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। শুরুতে সমীরের উকিল অ্যাডভোকেট কুলকার্নি যুক্তি উপস্থাপন শুরু করলেন। তিনি অতি চতুরতার সাথে এবং মসৃণ শব্দে সমীরের পক্ষ নিতে শুরু করলেন। মাইলর্ড, এই মামলাটি সাধারণ বিবাহ বিচ্ছেদের। আমার মক্কেল শ্রী সমীর পাটিল একটি বড় কর্পোরেট কোম্পানিতে উচ্চ পদে রয়েছেন। তার এবং তার স্ত্রী অঞ্জলি বাইয়ের স্বভাবে গত অনেক বছর ধরে চরম মতপার্থক্য রয়েছে। এই দুজনের মধ্যে এখন স্বামী স্ত্রীর মতো কোনো মানসিক সম্পর্ক অবশিষ্ট নেই। ইরিকনসিলিয়েবল ডিফারেন্সেস অর্থাৎ না মেটার মতো মতভেদে এই সম্পর্কের সত্য। হ্যাঁ, আমি স্বীকার করি যে আমার মক্কেলের অন্য এক মহিলার সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু তাই ভেঙে যাওয়া বৈবাহিক জীবনের পরিণাম, কারণ নয়। ঘর থেকে না পাওয়া মানসিক সমর্থন তিনি বাইরে খুঁজেছেন। তাই আমার অনুরোধ যে কোর্ট এই দুজনকে আইনিভাবে আলাদা করে দিক। বর্তমানে তারা যে সুখকর্তা সোসাইটির ফ্ল্যাটে থাকছেন সেটি বিক্রি করে তার সমান 50-50% ভাগ করা হোক, এবং আমার মক্কেলকে তার বাচ্চাদের কাস্টাডির সমান অধিকার দেওয়া হোক। কুলকার্নির এই যুক্তি শুনে সমীরের মুখে কিছুটা স্বস্তি এলো। সে অতি সাধু সেজে যেন ওই সম্পর্কের আসল ভুক্তভোগী সে নিজেই এমন মুখ করে বিচারপতির দিকে তাকালো। কিন্তু অঞ্জলির মুখের একটি রেখাও নড়ল না। সে শান্ত ছিল, কারণ সে জানত যে অ্যাডভোকেট দেশপাণ্ডে শেষমেশ বোমা ফাটাবেন। বিচারপতি শিরকে এবার দেশপাণ্ডের দিকে তাকালেন। অ্যাডভোকেট দেশপাণ্ডে, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কি? দেশপাণ্ডে অত্যন্ত আস্তে নিজের জায়গা থেকে উঠলেন। তিনি নিজের চশমা চোখের উপর ঠিক করলেন এবং নিজের গম্ভীর আওয়াজ কোর্টরুমে সরিয়ে দিলেন। মাই লর্ড, আমার বিদ্বান বন্ধু অত্যন্ত চতুরতার সাথে এই মামলাটিকে একটি সাধারণ বিবাহ বিচ্ছেদ এবং মানসিক দূরত্বের রূপ দেওয়ার চেষ্টা করেছেন।
কিন্তু সত্য এর থেকে অনেক বেশি ভয়ানক, ক্রূর এবং অমানবিক। এই মামলাটি কেবল বিবাহ বহির্ভূত সম্পর্কের নয়, বরং এই মামলাটি অত্যন্ত ঠান্ডা মাথায় করা টানা 10 বছর ধরে চলা মহাভয়ানক আর্থিক এবং মানসিক প্রতারণার। দেশপাণ্ডে টেবিলের ওপরের সেই নীল রঙের ফাইলটি তুললেন। মাইলর্ড, প্রতিটি মধ্যবিত্ত পরিবারের একটি স্বপ্ন থাকে, নিজের একটি হকের ঘর। 10 বছর আগে সমীর পাটিল নিজের স্ত্রীকে, অঞ্জলিকে, একটি স্বপ্ন দেখিয়েছিলেন। ওয়াকারের মাতশ্রী অ্যাপার্টমেন্ট নামের একটি বড় প্রজেক্টে বাচ্চাদের ভবিষ্যতের জন্য ফ্ল্যাট নেওয়ার স্বপ্ন। আমার মক্কেল অঞ্জলি এক অত্যন্ত বিশ্বাসী এবং সৎ গৃহবধূ। সে নিজের স্বামীর কথার উপর অন্ধ বিশ্বাস করেছিল। গত 10 বছর ধরে প্রতি মাসে সমীর পাটিল তাকে মাতশ্রী অ্যাপার্টমেন্টের সম্পত্তি করের রসিদ এবং বিল্ডারের কাছ থেকে আসা ডিমান্ড নোটিশ দেখাচ্ছিল। দেশপাণ্ডে সেই রসিদ এবং ডিমান্ড নোটিশের কপি বিচারপতির সামনে পেশ করলেন। এই নোটিশগুলো সত্যি মাইলর্ড, বিল্ডার সত্যি, ফ্ল্যাট সত্যি, কিন্তু এর পেছনের নিয়ত অত্যন্ত কুচকুচে কালো। এই ইনভেস্টমেন্টের নামে অঞ্জলি 10 বছর নিজের ছোটখাটো প্রয়োজনগুলো মেরেছে। নিজের অসুস্থতায় খরচ করার বদলে সে সেই টাকাই ফ্ল্যাটের কিস্তির জন্য স্বামী হাতে দিয়েছে। বাচ্চাদের ভালো শিক্ষার জন্য প্রয়োজনীয় টাকা এই ভবিষ্যতের ঘরের জন্য বাঁচানো হয়েছিল। অঞ্জলি 10 বছর নরক যন্ত্রণা ভোগ করেছে, কারণ তার মনে হচ্ছিল যে তার স্বামী পরিবারের জন্য খাটছে। দেশপাণ্ডে আচমকা থামলেন। কোর্টরুমে এক ভয়ানক নীরবতা ছড়িয়ে পড়ল। সমীরের কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করেছিল। কিন্তু মাইলর্ড, দেশপাণ্ডে নিজের আওয়াজ চড়ালেন এবং ফাইল থেকে একটি অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ বাইরে বের করলেন। এটি আমার এক্সিবিট বি, মাতশ্রী অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নম্বর 402 এর মূল রেজিস্ট্রির কপি। এবং চমকপ্রদ বিষয় হল, এই ফ্ল্যাটের মালিক না সমীর, না তার স্ত্রী অঞ্জলি। এই ফ্ল্যাটের মালিকিন হল রাধিকা সমীর পাটিল, অর্থাৎ সেই মহিলা যার সাথে সমীরের গত 10 বছর ধরে অনৈতিক সম্পর্ক রয়েছে। বিচারপতি শিরকে সেই কাগজ হাতে নিলেন। তার কপালে অত্যন্ত তীব্র ভাঁজ পড়ল। দেশপাণ্ডে আগে বললেন, সমীর 10 বছর অত্যন্ত পরিকল্পিতভাবে নিজের বেতনের অ্যাকাউন্ট থেকে এবং অঞ্জলির সঞ্চয় থেকে প্রায় 45 লাখ টাকা এই রাধিকার জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে এবং সেখান থেকে সেই টাকা বিল্ডারকে গেছে। অর্থাৎ অঞ্জলির এবং তার বাচ্চাদের মুখ থেকে কেড়ে নেওয়া প্রতিটি টাকা এই মানুষটি নিজের প্রেমিকার মহল সাজানোর জন্য ব্যবহার করেছে। এবং এটি লুকানোর জন্য সে অঞ্জলিকে সেই ফ্ল্যাটের ডিমান্ড নোটিশ দেখিয়ে অন্ধকারে রেখেছে। এটি শুধু বিশ্বাসভঙ্গ নয় মাইলর্ড, এটি ধারা 420 অধীনে আসা অত্যন্ত নীচ প্রকৃতির আর্থিক অপরাধ। এই মানুষটি পরিবারকে নয়, বরং একজন মায়ের আবেগকে এবং বাচ্চাদের ভবিষ্যৎকে ঠকিয়েছে। এই যুক্তি শুনে কোর্টে উপস্থিত থাকা সকলেই স্তব্ধ হয়ে গেলেন। সমীরের উকিল অ্যাডভোকেট কুলকার্নি মাথা নিচু করে নিলেন, কারণ তিনিও এখন বুঝে গিয়েছিলেন যে তার মক্কেল কত বড় অপরাধে ফেঁসে গেছেন এবং এখান থেকে তাকে বাঁচানো অসম্ভব। বিচারপতি শিরকে অত্যন্ত ক্ষোভে নিজের চশমা খুললেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ এবং ভেদনকারী চোখে সমীরের দিকে তাকালেন। তার চোখে একজন বিচারকের রাগ এবং একজন মানুষের ক্ষোভ স্পষ্ট দেখা যাচ্ছিল। মিস্টার সমীর পাটিল, বিচারপতির আওয়াজ কোনো কড়কড়ানো বিদ্যুতের মতো কোর্টে প্রতিধ্বনিত হল। আমার 20 বছরের কেরিয়ারে আমি অনেক প্রতারণার মামলা দেখেছি, কিন্তু এত ঠান্ডা মাথায় করা অত্যন্ত নীচ এবং বিকৃত মানসিকতার মামলা আমি আজ পর্যন্ত দেখিনি। আপনি একজন মহিলার মাতৃত্বের, তার বিশ্বাসের এবং আপনার নিজের বাচ্চাদের ভবিষ্যতের যে ক্রুভ খেলা খেলেছেন, তাকে আইনের ভাষাতেও ক্ষমা নেই। আপনি পরিবারের ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে আপনার স্ত্রীকে আক্ষরিক অর্থে লুটেছেন। বিচারপতি রায়পত্রে লিখতে শুরু করলেন এবং নিজের চূড়ান্ত ঐতিহাসিক রায় শোনালেন। এই কোর্ট এমন রায় দিচ্ছে যে, নম্বর 1, এই মুহূর্ত থেকে অঞ্জলি এবং সমীরের বিবাহ বিচ্ছেদ আইনিভাবে মঞ্জুর করা হচ্ছে। নম্বর 2, মাতশ্রী অ্যাপার্টমেন্টে হওয়া আর্থিক প্রতারণা এবং বাচ্চাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে সুখকর্তা সোসাইটির ফ্ল্যাটে অঞ্জলি এবং বাচ্চাদেরই থাকার সম্পূর্ণ অধিকার থাকবে। সমীর পাটিল ওই বাড়ির ওপর কোনো জরুরি দাবি করতে পারবেন না এবং তাকে ওই ফ্ল্যাট খালি করতে হবে। নম্বর 3, আরিয়ান এবং সাই, এই 2 বাচ্চারই পূর্ণ আইনি কাস্টাডি অঞ্জলির কাছে থাকবে। সমীরের আচরণের কারণে তার বাচ্চাদের সাথে দেখা করার অধিকার বা বাচ্চাদের ইচ্ছার ওপর এবং কোর্টের নজরদারির মাধ্যমেই হবে। নম্বর 4, আর্থিক প্রতারণার ক্ষতিপূরণ এবং বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সমীর পাটিলের বেতন থেকে প্রতি মাসে একটি অত্যন্ত বড় অঙ্কের টাকা সরাসরি অঞ্জলির অ্যাকাউন্টে কেটে নেওয়া হবে। পাশাপাশি বেতন থেকে টাকা কেটে নেওয়ার আইনি প্রক্রিয়া তাদের কোম্পানির মাধ্যমে কার্যকর করা হবে।
এই জাজের রায় একটি হাতুড়ির মতো সমীরের মাথায় আঘাত করল। তার মুখ কাগজের মতো খ্যাকাশে হয়ে গেল। মুখের সব জাঁকজমক, পয়সার অহংকার এবং কর্পোরেট ভাব এক মুহূর্তে মাটিতে মিশে গেল। মাতোশ্রী অ্যাপার্টমেন্টের একটি মিথ্যে প্রমাণের কারণে তার সম্পূর্ণ খেলা খতম হয়ে গিয়েছিল। তার কাছে এখন ঘর ছিল না, সন্তান ছিল না, এবং কোর্টের কপি অফিসে যাওয়ার কারণে তার কর্পোরেট চাকরি এবং সমাজের ইজ্জতও আক্ষরিক অর্থে হাঁটে হাঁড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হতে চলেছিল। রাধিকার যে টাকার জোরে সে তার সাথে ছিল, সেই টাকাও এখন চিরকালের জন্য অঞ্জলির নামে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। সমীর কোর্টের বেঞ্চে আক্ষরিক অর্থে ভেঙে পড়ল। তার কাঁধ ঝুঁকে গেল এবং সে একজন পুরোপুরি পরাজিত মানুষের মতো শূন্য চোখে তাকিয়ে রইল। অন্যদিকে অঞ্জলির মুখে অবশ্য এক অলৌকিক, অতি গভীর এবং শান্ত সন্তুষ্টি ছড়িয়েছিল। সে নিজের জায়গা থেকে উঠল না, কিংবা আনন্দের চোটে লাফিয়েও উঠল না। সে শুধু চোখ বন্ধ করল, এক অত্যন্ত দীর্ঘ শ্বাস নিল এবং হাত জোড় করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাল। যে ন্যায়ের জন্য সে নিজের আবেগের ছাইভস্য হতে দিয়েছিল, সেই ন্যায় আজ সে পেয়েছিল। 10 বছরের সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে সে আজ আরও মজবুত, আরও তেজস্বী এবং একজন পুরোপুরি স্বাধীন নারী হিসেবে বের হয়ে এসেছিল। তার মুখের সেই শান্তটা ছিল এক মহাভাবী ঝড়ের পর আসা অত্যন্ত পরিষ্কার, সুন্দর এবং নতুন সকাল। কোর্টের সেই ঐতিহাসিক এবং আলোড়ন সৃষ্টিকারী রায়ের পর পুনের বাতাসে অঞ্জলির জন্য যেন এক অন্যরকম শীতলতা এবং মুক্ত ভাব এসেছিল। কিন্তু অন্যদিকে সমীরের জীবনে অবশ্য এক মহাভাবী অন্ধকার এবং কখনো শেষ না হওয়া রাতের সূচনা হয়েছিল। বিচারপতি শির্কের রায়ের কপি যখন সমীরের কর্পোরেট অফিসের HR বিভাগের টেবিল পর্যন্ত পৌঁছালো, তখন সমীরের অবশিষ্ট ইজ্জতটুকুও ধুলোয় মিশে গেল। যে সমীরকে অফিসের সবাই আদর্শ ম্যানেজার মনে করত, তার আসল যোগ্যতা সম্পূর্ণ অফিস বুঝতে পারল। কোম্পানির ম্যানেজমেন্ট তাকে ডেকে পাঠালো। সমীর, আপনার মতো অত্যন্ত নিচু নৈতিক স্তরের মানুষকে আমরা আমাদের কোম্পানিতে বড় পদে রাখতে পারি না। কোর্টের আদেশ অনুযায়ী আপনার বেতনের বড় অংশ আপনার স্ত্রীকে যাবেই, তবে কোম্পানি আপনার ডিমোশন করছে। এই সিদ্ধান্তের কথা শুনে সমীর পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তার অহংকার, তার জাঁকজমক সব মাটিতে মিশে গেল। অফিস থেকে অপমানিত হয়ে সমীর অত্যন্ত করুণ অবস্থায় ওয়াকারের মাতোশ্রী অ্যাপার্টমেন্টের রাধিকার কাছে গেল। তার মনে হয়েছিল যে রাধিকার জন্য সে নিজের পরিবারের ছাই ভস্য করেছে, সেই রাধিকা অন্তত এই বিপদের দিনে তাকে আশ্রয় দেবে। কিন্তু তা তার বড় ভুল ধারণা ছিল। রাধিকা দরজা খুলল, কিন্তু তাকে দেখেই সমীর বুঝতে পারল যে তার চোখ এখন আগের মতো প্রেমময় ছিল না। রাধিকা সব শেষ হয়ে গেছে। অঞ্জলি কোর্টে সব প্রমাণ করে দিয়েছে। ওই সুখকর্তার ফ্ল্যাটও হাতছাড়া হয়ে গেছে এবং আমার বেতনের বড় অংশ এখন চিরকালের জন্য ওকে চলে যাবে। আমার কাছে এখন ব্যাংক ব্যালেন্স অবশিষ্ট নেই, কিন্তু তুই চিন্তা করিস না, আমরা দুজনে শূন্য থেকে নতুন করে শুরু করব। সমীর অত্যন্ত দয়নীয় অবস্থায় বলল। এই কথা শুনতেই রাধিকার মুখে অত্যন্ত শীতল এবং ক্রূর হাসি ফুটে উঠল। নতুন করে শুরু কার সাথে? তোর মতো ভিখারির সাথে? রাধিকার সেই শব্দগুলো একটি বিষাক্ত তীরের মতো সমীরের কলিজায় গিয়ে বিঁধল। সমীর, আমি তোর ওই মিথ্যে প্রেমে পড়িনি, আমি তোর পয়সার মহে পড়েছিলাম। যে মাতোশ্রী অ্যাপার্টমেন্টের কিস্তি তুই দিয়েছিস না, তার মালকিন আমি, তুই নস। যে মানুষ নিজের বউ এবং বাচ্চাদের আপন হতে পারল না, যে 10 বছর নিজের পরিবারকে ঠকাতে পারে, সে আমার কিভাবে হবে? তোর কাছে যতক্ষণ পয়সা ছিল ততক্ষণ আমি তোর ছিলাম। এখন তোর পকেটে কড়ি নেই এবং আমার গরিবের মতো থাকার অভ্যেস নেই, তাই এখনকার এখন আমার ঘর থেকে দূর হ। রাধিকা সমীরকে আক্ষরিক অর্থে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল, তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। সমীর সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে সেখানেই পার্কিংয়ে ভেঙে পড়ল। কর্মের ফল কত ভয়ানক হয় তা সে এখন বুঝতে পারছিল। যে মাতোশ্রী অ্যাপার্টমেন্টের মিথ্যে রসিদ দেখিয়ে সে অঞ্জলিকে ঠকিয়েছিল, সেই মাতোশ্রী অ্যাপার্টমেন্ট থেকেই আজ তাকে আবর্জনার মতো বাইরে ছুঁড়ে ফেলা হয়েছিল। পরবর্তী কিছু মাস সমীরের জন্য নরকের সমান ছিল। সে এখন পুনের একটি শহরতলিতে এক অত্যন্ত ছোট এবং ঘিঞ্জি 10x10 ভাড়ার ঘরে থাকতে শুরু করেছিল। সেই ঘরের দেয়ালের রং চটে গিয়েছিল, ছাদ থেকে জল পড়ত। যে মানুষ এসি গাড়িতে ঘুরে বেড়াত এবং দামি হোটেলে খেত, সে রাস্তার মোড়ের দোকানে বড়াপাও খেয়ে দিন কাটাচ্ছিল। একা, পুরোপুরি হেরে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া এবং অনুশোচনার আগুনে জ্বলতে থাকা এক মানুষ। রাতে ঘুমানোর সময় তার সাইয়ের সেই নিষ্পাপ মুখ এবং আরিয়ানের ডাক মনে পড়ত।
এবং সে একাকিত্বে হুঁ হুঁ করে কাঁদত। কিন্তু এখন তার চোখের জল মোছার মতো সেখানে কেউ ছিল না। কর্ম নিজের হিসাব সুদে আসলে চুকিয়ে দিয়েছিল। অন্যদিকে কোথরুডের সুখকর্তা সোসাইটিতে এক অত্যন্ত সুন্দর এবং নতুন জীবনের সকাল উদিত হয়েছিল। অঞ্জলি সবার আগে ঘর থেকে সমীরের স্মৃতির প্রতিটি কোণ মুছে ফেলল। সে পেইন্টারদের ডাকল এবং ঘরের সেই পুরনো সমীরের পছন্দের রং বদলে দিল। সে সম্পূর্ণ ঘরকে এক অত্যন্ত মনোরম, উষ্ণ এবং ইতিবাচক হলদেটে ও টেরাকোটা রঙের ছোঁয়া দিল। নতুন পর্দা লাগালো, ঘরের বারান্দায় প্রচুর গাছপালা লাগালো। সেই নীল রঙের মাতোশ্রী অ্যাপার্টমেন্টের ফাইল তার দুঃখের কারণ ছিল। সে সেটি নিজের হাতে আবর্জনার বাক্সে ফেলে দিল। সেই একটি কাজের মাধ্যমে সে যেন অতীতকালের সব বেদনাকে চিরকালের জন্য মাটি চাপা দিয়ে দিয়েছিল। অঞ্জলি নিজেকে পুরোপুরি সামলে নিয়েছিল। সে নিজের অফিসে আগের চেয়ে দ্বিগুণ উৎসাহে কাজ করতে শুরু করল। তার কাজের ফোকাস এবং লিডারশিপ দেখে কোম্পানি তাকে সিনিয়র HR হেড হিসেবে প্রমোশন দিল। যখন সে নিজের ঘাম এবং কষ্টের পয়সা দিয়ে প্রথম নতুন গাড়ি কিনল, তখন আরিয়ান এবং সাইয়ের মুখের সেই আনন্দ দেখে অঞ্জলির চোখ থেকে আনন্দের জল বইতে লাগল। এই টাকা কোনো প্রতারক স্বামীর ছিল না, বরং এটি একজন স্বাবলম্বী মায়ের কষ্টের টাকা ছিল। আরিয়ান এখন 15 বছরের হয়ে গিয়েছিল। সে অত্যন্ত সমজদার হয়ে উঠেছিল। সে নিজের মাকে নিয়ে গর্ব করত। সাইও এখন আগের মতোই খিলখিল করে হাসতে শুরু করেছিল। সেই ঘরে এখন কোনো রহস্য ছিল না, কোনো ভয় ছিল না। সেখানে ছিল শুধু খাঁটি আনন্দ, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা। এবং আরও একবার সেই রবিবারের সকাল উদিত হল। গল্পের শুরুতে যেমন সকাল ছিল, তেমনই এই সকাল ছিল। বারান্দার টবের তুলসী গাছ সকালের কাঁচা রোদে স্নান করে উঠেছিল। রান্নাঘর থেকে ফোড়ন দেওয়া পেঁয়াজ পোহার সুস্বাদু সুগস এবং আদা চায়ের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজ এই ঘরে এক খুব বড় পরিবর্তন হয়েছিল। আজ এই রবিবারে অঞ্জলিকে কারুর অপেক্ষা করতে হতো না। কোনো প্রতারক স্বামীকে আপনি কোথায় যাচ্ছেন এমন প্রশ্ন করতে হতো না। অঞ্জলি পোহার পেট এবং চায়ের কাপ নিল এবং সে অত্যন্ত আরাম এসে বারান্দায় এসে বসল। তার গায়ে আজ অত্যন্ত সুন্দর একটি শাড়ি ছিল, মুখে এক অলৌকিক তেজ এবং ঠোঁটে এক অত্যন্ত সন্তুষ্ট মিষ্টি হাসি। সে চায়ের একটি চুমুক নিল এবং চোখ বন্ধ করে সকালের সেই ঠান্ডা বাতাসের স্পর্শ অনুভব করল। ভেতর থেকে আরিয়ান এবং সাই ক্যারাম খেলছিল এবং তাদের হাসাহাসির আওয়াজ সম্পূর্ণ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। মা, ভেতর থেকে ডাক দিল সাই। এখন থেকে আমরা চিরকাল এমনই আনন্দে থাকব না? অঞ্জলির মুখে এক শান্ত হাসি ফুটে উঠল। সে চোখের জল লুকিয়ে উত্তর দিল, হ্যাঁ রে সমা, এখন আর কারোর মিথ্যে মুখোশের ভয় নেই। অঞ্জলি উপরের আকাশের দিকে তাকাল। নিজের অস্তিত্বের জন্য দেওয়া তার লড়াই সার্থক হয়েছিল। সে আজ কেবল বেঁচে ছিল না, বরং প্রকৃত অর্থে জীবন উপভোগ করছিল। সে এখন কারোর লাচার স্ত্রী ছিল না, বরং একটি সুন্দর ঘরের মালকিনী, 2 বাচ্চার এক শক্ত সমর্থ মা এবং নিজের ভাগ্যের নিজেই রূপকার হয়ে উঠেছিল। তার চোখের কোণ কিছুটা ভিজে উঠেছিল, কিন্তু সেই জল দুঃখের ছিল না, বরং একজন বিজয়ী যোদ্ধার সন্তুষ্টির। বন্ধুরা, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় প্রতারণা কোনো পর মানুষের কাছ থেকে হয় না, বরং আমাদের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকেই হয়। কিন্তু যখন একজন নারী নিজের জন্য এবং নিজের বাচ্চাদের অধিকারের জন্য রুখে দাঁড়ায়, তখন সে যে কোনো ঝড়ের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আপনার মতে অঞ্জলি নেওয়া সিদ্ধান্ত কি সঠিক ছিল? এমন পরিস্থিতিতে সত্য সামনে আসার পর মানুষের কি চুপ করে থাকা উচিত, নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। গল্পটি মন ছুঁয়ে গেলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করুন।